প্ল্যাটফর্মে সবাই চিৎকার করছে আর বলছে বাচ্চাটা পড়ে গেল, বাচ্চাটা পড়ে গেল। তখন ট্রেন চলতে শুরু করে দেয়। বাচ্চাটার একটা পা প্ল্যাটফর্মের ওপরে আর একটা পা ট্রেনের চাকায় আটকে গেছে। সকলের চিৎকারে ট্রেন থেমে যায়। ছেলেটাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়। তার মা চিৎকার করে কাঁদছে। বাচ্চাটার রক্ত দেখে তার মা ঠিক থাকতে পারে না, সে সেখানেই জ্ঞান হারায়। বাচ্চাটার আম্মুর জ্ঞান আর ফিরে আসেনি, এমনিতে তার হার্টের সমস্যা ছিল। ঘটনাটা আকস্মিকতায় সে এতটাই ভেঙে পড়ে তার হার্ট অ্যাটাক হয় আর সে মারা যায়। এই ঘটনার 1 মাস পর সেই বাচ্চাটি হসপিটালে চিৎকার করছে আর বলছে, আমরা কোথায়? আমি মায়ের কাছে যাব। আকাশ, তুই শান্ত হ, তোর মা এক্ষুনি চলে আসবে। বাবার কথায় রেগে যায় আকাশ আর রেগে গিয়ে চিৎকার করে বলে, কখন থেকে তো বলছো মা চলে আসবে চলে আসবে, মা কেন আসছে না? আমি মায়ের কাছে যাব, আমার সাথে তো মা ছিল, মা কোথায় গেল? কথাটা বলে আকাশ যেই বেড থেকে নামতে যাবে সাথে সাথে তাকে ধরে ফেলে তার বাবা সাইমন চৌধুরী। কিছুদিন আগে আকাশ তার মায়ের সাথে তার খালার বাড়ি যাচ্ছিল। ট্রেন থেকে নামার সময় আচমকা তার একটা পা ট্রেনের চাকায় আটকে যায়। ছেলের রক্ত দেখে তার মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আর মারা যায়। আকাশের পায়ে এমনভাবে আঘাত লাগে, অপারেশন করে তার পায়ের অনেকটা অংশ কেটে বাদ দিতে হয়। সে আর জীবনে 2 পা নিয়ে হাঁটতে পারবে না। সারা জীবন প্রতিবন্ধী তকমা নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। আকাশের আব্বু চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে। ডাক্তার ছুটে আসে, তারা আকাশকে ধরে ফেলে। তারাও বোঝাতে থাকে, কিন্তু আকাশ নাছোড়বান্দা। আজ 1 মাসের ওপর আকাশ হসপিটালে ভর্তি আছে। সে জানতো না তার মা মারা গেছে, কারণ সে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর তার পা কেটে অপারেশন করা হয়। জ্ঞান ফেরার পর থেকে সে মা করছে। সবাই তাকে এটা ওটা বলে ভুলিয়ে রেখেছে, কিন্তু আজকে আকাশ নাছোড়বান্দা, সে তার মাকে দেখতে চায়। ছেলেকে সান্ত্বনা দিয়ে সাইমন চৌধুরী বলল, বাবা, তুই যদি এরকম করিস ডাক্তার তোকে হসপিটাল থেকে ছুটি দেবে না। মা তো বাড়িতেই আছে, বাড়িতে গেলে তবে তুই মাকে দেখতে পাবি। তুই একটু শান্ত হ বাবা। বাবার কথায় আকাশ শান্ত হলো। তারপর বলল, সত্যি কথা বলছো তো? বাড়িতে গেলে আমি মাকে দেখতে পাবো? হুম। আমাদের এই গল্পের নায়কের নাম আকাশ চৌধুরী। তার বয়স এখন 6 বছর। তার বাবা সাইমন চৌধুরীর ক্যাটারিংয়ের বিজনেস আছে। আকাশ চৌধুরী বাবা মার একমাত্র সন্তান। আকাশ বাড়িতে এসে মা করে চিৎকার করে। তখন তার দাদি সুলতানা বেগম বলল, আকাশ, তুই আর কান্না করিস না। তোর মা আকাশে তারা হয়ে গেছে। তুই যদি কান্না করিস সে কিন্তু খুব কষ্ট পাবে। তুই শক্ত হও। তোর চোখের জল তোর মা সহ্য করতে পারবে না। সে তো আল্লাহর কাছে আছে, তাহলে আল্লাহ তাকে পাপ দেবে। দাদির কথা শুনে আকাশ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, জানো দাদি, মা একবার বলেছিল আমি যদি মায়ের কথা না শুনি মা আকাশের তারা হয়ে যাবে আর আল্লাহর কাছে চলে যাবে। কিন্তু আমি তো মায়ের কথা শুনতাম, তাহলে মা কেন আল্লাহর কাছে চলে গেল? আমি আর মায়ের সাথে কথা বলবো না, আর মায়ের জন্য কাঁদবো না। তাই তো বলছি, তুই আর কাঁদবি না। তোর মা যখন ওখানে ভালো আছে, থাক। তুইও এবার থেকে এখানে ভালো থাকার চেষ্টা করবি। আমি যেন তোর চোখে জল আর না দেখি। তুমি ঠিকই বলেছো দাদি, আমি আর কাঁদবো না। আর আমি যখন আল্লাহর কাছে যাব তখন ওখানে গিয়ে আমি আর মায়ের সাথে কথা বলবো না। ছোট আকাশের কথা শুনে তার দাদি সুলতানা বেগম আকাশকে বুকে জড়িয়ে ধরে আর বলে, ওই কথা বলতে নেই বাবা, আর কখনো বলবি না। তুই তো ভালো ছেলে। ভালো ছেলেরা কখনো এসব কথা বলে না, ওগুলো খারাপ কথা, বলতে নেই। এইভাবে আস্তে আস্তে সুলতানা বেগম আকাশকে বোঝাতে থাকে। আকাশ তার দাদির কথায় অনেকটা শান্ত হয় আর মায়ের ওপর একরাশ অভিমান নিয়ে সে তার মায়ের কথা ভুলে যাওয়ার চেষ্টা করে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। সুলতানা বেগম তার ছেলে সাইমনকে বলল, সাইমন, আজ লিপি 1 বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে। আকাশের মায়ের দরকার, তাই আমি চাই তার আবার বিয়ে দিতে। সুলতানা বেগমের মুখ থেকে এই কথা শুনে সাইমন চৌধুরী বলল, মা, ব্যস্ত আছি, আবার কেন বিয়ের কথা বলছো? আমি আর বিয়ে করব না। তা কি করে হয় বাবা? তোর এখন বয়স কম, সারাটা জীবন বাকি।
তাতে কি হয়েছে? আকাশ আছে, ওকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি আর বিয়ের কথা বলো না। কালকে ওই পাড়ার নাজমা এসেছিল। ওর একটা বোনের মেয়ে আছে। মেয়েটা ভালো। ওর ছোটবেলায় মা মারা গেছে। সৎ মা খুব অত্যাচার করে। মেয়েটা খুব কষ্টের মধ্যে আছে। এইসব মেয়ের সাথে বিয়ে হলে আকাশকে দেখবে, কারণ ওর মা নেই। মায়ের দুঃখ তাই ওর বুঝতে পারবে। মায়ের মুখ থেকে এই কথা শুনে সাইমন কিছু মন্তব্য করলো না। তার মা ঠিক করলো বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তারপর বিয়ের আয়োজন করা হলো। মেয়েটার নাম নেহা, বয়স 25 বছর, সাইমনের থেকে প্রায় 12 বছরের ছোট। নেহা যখন 5 বছরের তখন ওর মা মারা যায়। বাবা দ্বিতীয়বার বিয়ে করে, কিন্তু সৎ মা ওকে ভালোবাসে না। বাড়িতে নতুন অতিথিকে দেখে আকাশ একটু অবাক হয়ে যায়। আকাশকে তার দাদি সুলতানা বেগম নেহা বেগমের কাছে নিয়ে আসে আর বলে, আকাশ, এটা তো নতুন মা, এবার থেকে একে মা বলে রাখবি। দাদির মুখ থেকে মায়ের কথা শুনে আকাশের মন খুশিতে ভরে যায়। সে নেহা বেগমকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার মা। আকাশের কথায় নেহা বেগম বলল, হ্যাঁ, আমি তোমার মা। তা বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। নেহা বেগম আকাশের সাথে ভালোই ব্যবহার করে। আকাশের দিকে খেয়াল রাখে, তাকে গোসল করানো, স্কুল পাঠানো, জামা কাপড় পরিষ্কার করা সব কাজই করে। এইভাবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। নেহা বেগম অন্তঃসত্ত্ব হয়ে পড়ল। কিছুদিনের মধ্যে তার ছেলে হলো। ছেলে হওয়ার পর থেকে নেহা বেগমের আকাশের প্রতি নজর দেওয়া কমে গেল। আস্তে আস্তে আকাশের প্রতি উদাসীন হয়ে গেল। সুলতানা বেগম আকাশের খুব খেয়াল রাখত, তাই তার সমস্যা হতো না, কারণ আকাশ ভালো হাঁটতে পারতো না। তাকে অপরের সাহায্য নিয়ে চলাফেরা করতে হতো। এইভাবে দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। আকাশ এই বছর গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আজকে আকাশ তার বাবাকে বলল, বাবা, আজকে কোচিংয়ের স্যার পরীক্ষা নেবে। তোমার বাইক করে তুমি আমাকে দিয়ে আসতে পারবে? রহিম চাচার মেয়ে বাড়ি গেছে। দাদির শরীরটাও ভালো নয়। দাদি আজকে আমাকে নিয়ে যেতে পারবে না। সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। আমি তো একা অতটা হেঁটে যেতে পারবো না। ঠিক আছে, তুই রেডি থাকবি, আমি যাওয়ার সময় তোকে নিয়ে যাব। সাইমন চৌধুরীর কথা শুনে নেহা বেগম বলল, তুমি কোথায় যাবে? কালকে রাতে রাহুলের খুব জ্বর এসেছিল, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আমি আকাশকে দিয়ে চলে আসব। না, সারা জীবন ওকে বয়ে বেড়াবো নাকি? নিজের পায়ে যখন হাঁটতে পারবেই না, তখন ওর বেঁচে থেকেও কোনো লাভ নেই। পড়তে দিয়ে আসতে হবে, স্কুলে দিয়ে আসতে হবে, স্নান করিয়ে দিতে হবে। অত বড় ছেলে হয়ে গেল, এখনো নিজে কিচ্ছু করার ক্ষমতা নেই। পঙ্গু কোথাকার। ওইভাবে কথা বলছো কেন নেহা? আকাশের পাটা দুর্ঘটনার জন্য কেটে বাদ দিয়ে হয়েছে, তাই তো ভালো করে চলতে পারে না। তুমি তো সবটাই জানো, তারপর কেন এসব কথা বলছো? শুধু আকাশ নয়, রাহুল, পিঙ্কিও তোমার 2 ছেলে মেয়ে আছে। তাদের কথা তোমার ভাবতে হবে না? শুধু আকাশ আকাশ করে যাচ্ছ যে। তাহলে তুমি আমায় বিয়ে করলে কেন? আকাশকে নিয়েই থাকতে পারতে। তোমার মায়ের তো আবার আকাশ গলার হার হয়ে আছে, তার সামনে তো আবার কিছুই বলা যাবে না। আমার 2 ছেলে মেয়েকে তো তোমার মা সহ্যই করতে পারে না, 2 চোখে দেখতে পারে না তাদের। আমি তোমায় বলে দিলাম, আমার ছেলে মেয়েদের অবহেলা কিন্তু আমি সহ্য করব না। তুমি ওদের বাবা, তুমি ওদের পৃথিবীতে নিয়ে এসেছো, তাই তোমার দায়িত্ব ওদের ভালো রাখা। নেহা বেগমের কথা শুনে সাইমন চৌধুরী কিছু বলে না। আকাশের খুব কষ্ট হয়। সে তার বাবার দিকে তাকিয়ে থাকে। দেখে তার বাবা মাথা হেঁট করে নিল। আকাশ আর কিছু বলল না, রুমে এসে কান্না করতে থাকে আর কাঁদতে কাঁদতে আল্লাহর উদ্দেশ্যে বলে, আল্লাহ, তুমি কেন আমাকে বাঁচিয়ে রাখলে? মায়ের সাথে তুমিও আমাকে কেন নিলে না? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমার হাঁটার শক্তি তুমি কেড়ে নিলে। কি অপরাধ করেছি আমি? এভাবে প্রতিবন্ধী হয়ে সারা জীবন অন্যের উপর নির্ভরশীল হয়ে আমার বেঁচে থাকতে হবে? তুমি আমায় শক্তি দাও আল্লাহ, শক্তি দাও। এরপর আকাশের মনের জোর আসে। সে আস্তে আস্তে ক্যাচ নিয়ে কোচিংয়ে যায়। কোচিংয়ে স্যার রফিক আলী আকাশকে খুব ভালোবাসে। সে আকাশকে দেখে বলে, কিরে, তুই আজকে একাই চলে এসেছিস? তোর রহিম চাচা কোথায়?
বাবা দাদি এরা কেউ আসেনি? দাদি শরীরটা ভালো নেই, বাবার কাজ আছে, আর বাড়ির কাজের লোক রহিম চাচা মেয়ের বাড়ি গেছে, তাই আমি একাই চলে এসেছি। খুব ভালো করছিস, এবার থেকে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করবি, আর কত অন্যের ওপর নির্ভরশীল হবি, মনের জোরান, দেখবি সব ঠিক হয়ে যাবে। আজকে আকাশের বাবা বাড়িতে এলে রাহুল তার কাছে গিয়ে আকাশের নামে বিচার দেয়। রাহুল বলে, বাবা, আজকে তুমি বিয়েবাড়ি থেকে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলে, ওটা ভাইয়া লুকিয়ে খেয়ে নিয়েছে, আমায় খেতে দেয়নি। রাহুলের কথায় সাথে সাথে আকাশ প্রতিবাদ করে আর বলে, বাবা, রাহুল মিথ্যে কথা বলছে, আমি রাহুলের বিরিয়ানি খাইনি, আমি তো আমারটাই খেয়েছি। আকাশের কথার সাথে সাথে নেহা বেগম আপত্তি করে আর বলে, মিথ্যে কথা বলেনি রাহুল, তুই মিথ্যে কথা বলছিস। রাক্ষসের মতো লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাচ্ছিলি, আমি যেন দেখিনি। নিজের মাকে খেয়ে তোর শান্তি হয়নি, এখন আবার আমাদের সবাইকে খেতে এসেছিস। কুলাঙ্গার ছেলে কোথাকার, তোর মায়ের সাথে সাথে তুইও কেন মরে গেলি না? শুধু বোঝা হয়ে বেঁচে রয়ে গেছিস এই সংসারে। নেহা বেগম, রাহুল, তাদের মেয়ে পিঙ্কি সবাই আকাশের নামে অভিযোগ করতে থাকে। সেদিন সাইমন চৌধুরী মনটা ভালো ছিল না, একটা পার্টির সঙ্গে টাকা পেত, সে দেয়নি, তাই সে অশান্তির মধ্যে ছিল। ওদের কথা শুনে মাথা ঠিক রাখতে পারে না, সে আকাশকে খুব মারধর করতে থাকে। আকাশ চিৎকার করে কাঁদতে থাকে, সেটা দেখে নেহা বেগম বলে, ওকে মারাই ভালো, পঙ্গু কোথাকার, কোনো ক্ষমতা নেই, আর রাক্ষসের মতো এই সংসারে এসে খাচ্ছে। নেহা বেগমের কথা আর আকাশের কান্না শুনে পাশের রুম থেকে ছুটে আসে সুলতানা বেগম। সে বলে, নেহা, তুমি আকাশের নামে কি বলছো? ও রাহুলের বিরিয়ানি খায়নি। আমাকে কালকে সাইমন দিয়েছিল, আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আকাশকে খেতে বলেছি, আর তুমি কী সব বলছো? তুমি তো এসব জেনে শুনে আমাদের সংসারে এসেছিলে। তুমি জানতে তো আকাশের মা মারা গেছে, দুর্ঘটনায় আকাশের পা কেটে বাদ দিতে হয়েছে। তুমি সব জেনে কেন এই কথা বলছো? আর বোঝা তুমি কাকে বলছো? আকাশ এখনও তো নিজে নিজে সব করে, ওকে তো দিতে যেতে হয় না। তখন তোমার খালা বলেছিল তো ও সৎ মায়ের কাছে মানুষ হয়েছে, ও নিশ্চয়ই সৎ ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসবে। আর তুমি আজকে এসব কথা বলছো? আমি তোমাকে ভালো মেয়ে বলে এই সংসারে নিয়ে এসেছি, যাতে আকাশকে তুমি ভালোবাসতে পারো। তুমি বারবার ওকে পঙ্গু বলো, তুমি কথাটা বলবে না। ও পঙ্গু নয়, আর 5টা মানুষের মতো সুস্থ স্বাভাবিক। ও এখন সবই তো পারে, নিজে নিজে কোচিংয়ে যায়, স্কুলে যায়, ও তো নিজেকে করে নেয়। তুমি ওকে সাহায্য করো না, তাহলে কেন বারবার ওর পিছনে পড়ে আসো? তারপর আকাশের কাছে গিয়ে তার চোখের জল মুছিয়ে দেয় সুলতানা বেগম। বলল, অত বড় ছেলের চোখের জল, তুই কাঁদবি না, তোকে শক্ত হতে হবে। পা নেই তো কি হবে, মনের জোর নিয়ে আয়। মানুষ মনের জোরে কত কি করে ফেলে, আর তুই এভাবে কান্না করছিস। আমি শুনেছি একজন সাঁতারু ছিল, তার পা ছিল না, সেও ইংলিশ চ্যানেল পার হয়েছিল, আর তুই সামান্য এদের কথায় এইভাবে কান্না করছিস। আকাশ, তোকে বড় হতে হবে, তুই অনেক বড় হবি, তাই এদের কথা তুই মনে আনবি না। সামনে পরীক্ষা, ভালো করে পরীক্ষা দে। আমি থাকি আর নাই থাকি, তুই কিন্তু একদিন অনেক বড় হবি, দেখবি আমার কথা মিলিয়ে নিবি। আকাশকে মেরে সাইমন চৌধুরী খুব কষ্ট হয়। সে রাতের বেলা আকাশের রুমে যায়, দেখে আকাশ বই পড়ছে। সাইমন চৌধুরী আস্তে আস্তে গিয়ে আকাশের মাথায় হাত বোলায়। আচমকা কারো হাত মাথায় পড়ায় সে চমকে যায়। সে তাকিয়ে দেখে তার বাবার চোখে জল। আকাশ কিছু বলার আগে সাইমন চৌধুরী আকাশকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর কাঁদতে কাঁদতে বলল, আজ আমি বড্ড অন্যায় করেছি তোর গায়ে হাত দিয়ে। আমি তোর হতভাগা বাবা, তুই আমায় ক্ষমা করে দিস। আমি তোর মাকে কথা দিয়েছিলাম তোকে আমি কখনোই কষ্ট দেব না, কিন্তু তার কথা আমি রাখতে পারিনি। আমি অপরাধ করে ফেলেছি, তুই আমায় শাস্তি দে বাবা। বাবার কথা শুনে আকাশ তার বাবার চোখের জল মুছে দিল আর বলল, বাবা, তুমি কি বলছো? আমি তোমার উপর রাগ করিনি,
তুমি কান্না করো না বাবা, তুমি কাঁদলে আমার কষ্ট হবে। তুমি তো আমার আশা ভরসা, তোমার জন্যই তো আমি মনের জোর পাচ্ছি। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি মনের জোর আনবো কোথা থেকে? নেহা বেগম তার ছেলে রাহুল আর মেয়ে পিঙ্কি চেষ্টা করে সাইমনের কাছে আকাশের নামে বিচার দেওয়ায় সাইমন কোনো কারণে ওদের তিনজনের কথা গুরুত্ব দেয় না। কাজ নিয়ে বেশি সময় ব্যস্ত থাকে। রাতের দিকে ওরা ঘুমিয়ে পড়লে বাড়িতে আসে। বাড়িতে থাকলে ওদের কথা শুনতে হবে। এমনিতে ওর ক্যাটারিংয়ে বিজনেস আছে, বেশিরভাগ সময় ওখানে এখানে যেতে হয়, তাই তারা সবাই ভাবে কাজের জন্য হয়তো রাত করে ফেরে। দেখতে দেখতে আকাশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়। তারপর আকাশের দাদি সুলতানা বেগম আকাশকে বলল, আকাশ, তোর পরীক্ষা হয়ে গেছে, চল কিছুদিনের জন্য আমার বাপের বাড়ি ঘুরে আসি। তুই এক জায়গায় পড়ে আছিস, তোর মনটা ভালো নেই। আমাদের বাপের বাড়িতে অনেক আম গাছ হয়েছে, এবছর ভালো আম হয়েছে। তুই তো আম খেতে ভালোবাসিস, আর আমার বাপের বাড়ির লোক সবাই তোকে ভালোবাসে। চল ওখানে গিয়ে মাসখানেক থাকবি। এখন তো তোর রেজাল্ট বের হচ্ছে না, রেজাল্টের আগে তুই চলে আসবি। কিন্তু দাদি, আমার কম্পিউটার ক্লাস আছে। আসলে তোকে নিয়ে আমি অনেক দিন কোথাও যাইনি, আমার খুব মনটা চাইছে তুই আমার সাথে চল। আমি তোর বাবার সাথে কথা বলবো। 1 মাস থাকতে হবে না, 15 দিন থাকবি। তুই কম্পিউটার স্যারের সাথে কথা বল। ঠিক আছে দাদি, এত করে যখন বলছো আমি স্যারের সাথে কথা বলবো। আমি যাব তোমার সাথে তোমার বাপের বাড়ি, জায়গাটা আমার খুব ভালো লাগে। তারপর সুলতানা বেগম সাইমন চৌধুরীর সাথে কথা বলে আকাশকে নিয়ে তার বাপের বাড়ি যায়। ওখানে যাওয়ার 4 দিন পর সুলতানা বেগমের খুব শরীর খারাপ হয়। ডাক্তার ডাকলে তাকে বাঁচানো যায়নি। সকাল থেকে তার বমি হচ্ছিল আর গায়ে অসহ্য যন্ত্রণা আর জ্বর। মায়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যায় সাইমন চৌধুরী। খুব কান্নাকাটি করে মাকে নিয়ে নিজের বাড়িতে ফেরে। তারপর তার কবরের ব্যবস্থা করে। সাইমন চৌধুরীর মনটা খুব খারাপ, সে বসে আছে। আর ঠিক সেই সময় নেহা বেগম সাইমন চৌধুরীর কাছে আসে আর বলল, আমি একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে তো? স্ত্রীর কথায় সাইমন চৌধুরী স্ত্রীর দিকে তাকালো, তারপর বলল, কি বলবে তুমি? আমার কি মনে হয় জানো, আকাশ আমার মাকে মেরে ফেলেছে। নেহা বেগমের কথা শুনে সাইমন চৌধুরী রেগে যায় আর বলে, কি বলছো কি তুমি? আকাশ কেন মাকে খুন করবে? তুমি জানো না, মায়ের তো জীবন বীমা পলিসি করা ছিল, যার নমিনি আকাশ ছিল। আর মা মরে গেলে ওই সমস্ত টাকা তো আকাশই পাবে, প্রায় 2 লক্ষ টাকা। সেই টাকার লোভেই হয়তো আকাশ মাকে মেরে ফেলেছে। আমি দেখেছি, মা তো যেতে চায়নি, আকাশই ওকে জোর করে নিয়ে গেছে। আকাশ মনে মনে কিছু পরিকল্পনা করেছিল, তার জন্যই আকাশ মাকে নিয়ে গেছে, এখান থেকে চলে গেল। এখানে থাকলে তো ও মাকে মারতে পারতো না। তুমি উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। আকাশ পঙ্গু, আকাশের কতটুকু ক্ষমতা যে মাকে মারবে? তখন পাশ থেকে ওদের ছেলে রাহুল বলে, হ্যাঁ বাবা, আমি দেখেছি ভাইয়া একদিন দাদিকে ভুল ওষুধ খাইয়ে দিয়েছিল আর দাদির বুকে যন্ত্রণা হচ্ছিল। পরে ভাইয়া বলে ও নাকি অন্ধকারে বুঝতে পারেনি। আমার মনে হয় ভাইয়া ইচ্ছে করেই করেছিল, আর ভাইয়া দাদিকে নিয়ে গিয়েছিল মেরে দেবে বলে। ওদের কথা শুনে সাইমন চৌধুরী মাথা গরম হয়ে যায় ও পায়ের জুতো দিয়ে আকাশকে মারতে থাকে। আর ঠিক সেই সময় আকাশের মামা মাহমুদ খান সুলতানা বেগমের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসে। আকাশকে মারতে দেখে সে ঠিক থাকতে পারে না। সে গিয়ে সাইমন চৌধুরীকে আটকায় আর বলে, দুলা ভাই, আপনার কি হচ্ছে? কত বড় ছেলের গায়ে হাত তুলছেন কেন? ও পঙ্গু বলে আপনি তার সুযোগ নিচ্ছেন? মাহমুদ খানের কথা শুনে সাইমন চৌধুরী কিছু বলার আগেই তার স্ত্রী নেহা বেগম বলল, এতদিন তো ভাগ্নের কোনো কিছুই খবর নেয়নি, আজ হঠাৎ ভাগ্নের জন্য পীড়িত উতলে পড়লো। নেহা বেগমের কথা শুনে মাহমুদ খান রেগে যায় আর বলে, কি বলছেন কি আপনি? আমি ভাগ্নের খবর রাখি না, কে বলল আপনাকে? তখন পাশ থেকে সাইমন চৌধুরী বলে, নেহা ঠিক করে বলছে, শুধু ফোন করে একবার খবর নিলেই হবে। তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। একটা মা মরা, আপনাদের কোনো দায়িত্ব নেই? আপনার বোন তো ওকে রেখে দিয়ে মহাসুখে আছে, আর আমরাই তো পঙ্গু ছেলেটাকে নিয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। আপনি এক্ষুনি এই পঙ্গু ছেলেকে নিয়ে চলে যাবেন,
আমি আর ওই ছেলেকে আমার সংসারে রাখবো না। অত বড় ছেলে, একটা কাজ করার ক্ষমতা নেই। বাবার হোটেলে বসে খাচ্ছে আর অন্ন ধ্বংস করছে। দেখুন দুলা ভাই, আপনি ওর বাবা, আপনার দায়িত্ব আছে। নেহা পরের মেয়ে, ওকে আপনি কিছু বলবো না। সতীনের ছেলেকে কে আর নিজের ছেলে মনে করে বলুন? কিন্তু আকাশ তো আপনার ছেলে, আপনি কি করে এই কথা বলছেন? আমি জানি না, আপনি ওকে নিয়ে এই বাড়ি থেকে দূর হন। যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি এই বাড়িতে শান্তি আসবে। এরপর মাহমুদ খান কিছু না বলে আকাশকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আকাশের মামার বাড়ি মালদা জেলা। তার দুই মামা, বড় মামা পারিবারিক ব্যবসা দেখাশোনা করে আর ছোট মামা রাজনীতি করে, সেই সাথে সে একজন এমএলএ। বড় মামার এক ছেলে ও এক মেয়ে, আর ছোট মামা বিয়ে করেনি। মাহমুদ খান হলো ছোট মামা। তার মামার বাড়ি যৌথ পরিবার। নানি ও নানু অনেক দিন আগে মারা গেছে। মামি শাইলা বেগম আকাশকে দেখে বলে, কিরে আকাশ, এতদিন পর দাদি ছিল বলে আসতে ইচ্ছে করলো? না মামি, ঠিক তা নয়। আমি কি করে আসব? আমি তো একা আসতে পারি না। আমায় কেউ না নিয়ে এলে কোথাও যেতে পারি না। আকাশের সমস্যা তার মামি বুঝলো। সে কিছু বলল না। আকাশকে দেখে তার বড় মামার ছেলে অনেক খুব খুশি হলো। সে বলল, আকাশ ভাইয়া, আমার খুব ভালো লাগছে যে এবার থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। চাচা বলেছে ও তোমাকে কলেজে ভর্তি করে দেবে। এরপর ছোট মামা মাহমুদ খান কলেজে ভর্তি করে দেয়। আকাশের হাতে লেখা খুব ভালো। তার ছোট মামা আকাশকে বলে, আকাশ, আমি দেখছি তোর হাতে লেখা খুব সুন্দর আর তোর বাংলা জ্ঞানও খুব ভালো। এবার থেকে আমি যখন বক্তৃতা দেব তুই আমার বক্তৃতা লিখে দিবি। আমি তোকে বিষয় বলে দেব, আর কি কি লিখতে হবে তুই সেটা গুছিয়ে ভালো করে লিখে দিবি। ছোট মামা মাহমুদ খানের কথা শুনে আকাশ বলল, আমি পারবো ছোট মামা। কেন পারবি না? তোর সাহিত্য ভালো, জ্ঞান আছে, তোর ভাষা ভালো, তুই লিখতে পারবি। কালকে আমি এক জায়গায় বক্তৃতা দেব, আর বিষয় হলো সরকার এলাকায় কি কি উন্নয়ন করেছে। তোকে আধা ঘন্টার একটা বক্তৃতা লিখে দিতে হবে। তারপর আকাশ তার ছোট মামার কথা মতো তাকে বক্তৃতা লিখে দিলে ছোট মামার খুব পছন্দ হলে আকাশের এই কাজ। আস্তে আস্তে ছোট মামা যেখানে বক্তৃতা দেয়, আকাশকে দায়িত্ব দেয় লিখে দেওয়ার জন্য। এইভাবে আকাশ তার মামাকে সাহায্য করতে থাকে। দেখতে দেখতে 5 বছর হয়ে যায়। আকাশের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। আকাশ এমএতে ভর্তি হয়। তার ছোট মামা মাহমুদ খান আকাশের নামে প্রতিবন্ধী সার্টিফিকেট অনেক দিন আগে বের করে রেখেছে। সে আকাশকে বলে, আকাশ, তোদের কলেজের ইলেকশনে তুই দাঁড়িয়ে পড়। মামা, আমি রাজনীতি করব না, আমি ভালোই আছি। তুমি বক্তৃতা লিখে দিতে বলো, আমি লিখে দিবই, কিন্তু এই রাজনীতি আমার দ্বারা হবে না। আমি পঙ্গু, আমি তোমাদের মতন সুস্থ সবল মানুষ নই। আমি বেশি হাঁটাচলা করতে পারি না। আকাশের কথা শুনে তার মামা বলল, দেখ, রাজনীতি একমাত্র মাধ্যম যার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের দুঃখ কষ্ট শোনা যায়, মানুষের পাশে থাকা যায়। তারপর একটু থেমে বলল, ঠিক আছে, তোর যদি ভালো না লাগে আমি আর তোকে কিছু বলবো না। তবে যদি কখনো মনে হয় মানুষের জন্য ভালো কিছু কাজ করবি তাহলে রাজনীতিতে আসবি। আর যদি তোর মন চায় তুই সেদিন করবি, আর আমি তোরে জোর করব না। আকাশ রাজনীতি না করলেও মামার সঙ্গ তার ভালো লাগতো। ও মামার সাথে বিভিন্ন জায়গায় যেত। হাঁটতে পারতো না, তবু ক্যাচ নিয়ে যতটা পারতো এলাকায় ঘুরে ঘুরে মানুষের কথা শুনতো। দেখতে দেখতে এমএ পরীক্ষা হয়ে যায়, ভালোভাবে পাশও করে। প্রতিবন্ধী সার্টিফিকেট ছিল, সহজেই সরকারি চাকরির আবেদন করলে সে পেয়ে যেতে পারে। কিন্তু সেই মুহূর্তে তার চাকরি করার ইচ্ছে হলো না। মামার সাথে ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট শুনে তার মন কেঁদে উঠল। সে তার মামাকে বলল, মামা, আমি রাজনীতি করব। রাজনীতি না করলে মানুষের জন্য কাজ করা যাবে না। তুমি ঠিকই বলেছ, তখন আমার ইচ্ছে ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে রাজনীতি একমাত্র মাধ্যম যার মাধ্যমে মানুষের পাশে থাকা যায়, মানুষের সেবা করা যায়। আমি তো অনেক আগেই বলেছিলাম যে মানুষের জন্য কিছু করতে গেলে আগে রাজনীতি করতে হবে। হয়তো সবাইকে খুশি করতে পারবি না, কারণ মানুষের চাহিদা অনেক,
আর সবার ভিন্ন চাহিদা, তবু কিছু মানুষের মন তুই জয় করবি। তবে এই তো ইলেকশন চলে গেল, আবার 5 বছর পর তুই এখন থেকে তৈরি হ আর চেষ্টা করবি 5 বছর পর যাতে তুই ইলেকশনের টিকিট পাস। আকাশ তার মামার কথা মতো রাজনীতির নাম লেখায় বিভিন্ন জায়গায় মামার সাথে যেতে শুরু করে। এলাকার প্রতিটা লোকের সাথে সে মেশে। সে খুব সুন্দর বক্তৃতা দিতে পারে। সে ভালো করে হাঁটতে পারে না, ক্যাচ নিয়ে হাঁটে। কিরে, তোর মনের জোর প্রচুর। তাকে দেখে এলাকার লোক খুব খুশি হয়। আস্তে আস্তে সে রাজনীতিতে একটা জায়গা তৈরি করে নেয়। দেখতে দেখতে 5টা বছর হয়ে যায়। ইলেকশন এসে যায়, তাকে ইলেকশনের টিকিট দেওয়া হয়। এলাকার লোক তাকে বিপুল ভোটে জয়ী করে। সে এমপি হয়ে পার্লামেন্টে যায় আর সরকার তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করে। সে একদিন তার কেন্দ্রের একটা এলাকায় গিয়েছিল। সেটা ছিল বস্তি, অনুন্নত পিছিয়ে পড়া মানুষ সেখানে থাকতো। তার ইচ্ছা ছিল বস্তির মানুষের জন্য একটা এনজিও খুলবে, যেখানে ছেলে ও মেয়েদের বিভিন্ন রকম হাতের কাজে ট্রেনিং দেওয়া হবে। আকাশ এলাকায় ভিজিট করতে গিয়েছিল। ওই এলাকার একটা ছেলে ছিল, তার নাম শেখ রাজু। আকাশ শেখ রাজুকে বলল, রাজু, আমি এলাকায় কিছু কাজ করতে চাই। একটা এনজিও খুলব, যেখানে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের বিনামূল্যে হাতের কাজ শেখানো হবে। আমার কেন্দ্রে আমি উন্নয়ন করতে চাই। কোথায় কিসের সমস্যা সব আপডেট যেন আমায় দেওয়া হয়। আর আমি এখানে একটা অফিস খুলব, মাঝে মাঝে এখানে আসব। আমার সেক্রেটারিকে সব বলা আছে। আকাশের কথা শুনে শেখ রাজু বলল, স্যার, এ তো খুব ভালো খবর। এলাকার মানুষের প্রচুর সমস্যা। এলাকার বস্তির উন্নয়ন করতে হবে। এখানে প্রায় 5000 মানুষ আছে। এখানে জল নিকাশির ব্যবস্থা নেই। আগে ড্রেন তৈরি করতে হবে, যাতে জমা জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। প্রত্যেক বছর বর্ষাতে এলাকায় প্রচুর লোকের ডেঙ্গু হয়। আবার গরমকাল জলের সমস্যা, মাত্র 2টো কল, তাই নিয়ে ম্যানেজ করতে হয়। আবার গরমকালে অনেক সময় জল আসে না। ঠিক আছে, আমি বস্তির উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করব আমার দপ্তর থেকে। যদি কারো ঘরের সমস্যা হয় তাকে ঘর করে দিতে হবে। আর কল তৈরি করা হবে, যাতে সারাদিনে 3 বার জল দেওয়া হয় তার ব্যবস্থাও করা হবে। এখানে যে সমস্ত ছেলেরা পড়াশোনা ছেড়ে দিয়েছে, তুমি তাদের একটা লিস্ট তৈরি করবে আর আমাকে দেবে। আমাদের সংস্থা থেকে তাদের বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং, ফ্রিজ, এসি, টিভি, মোবাইল ফোন ইত্যাদি রিপেয়ারিংয়ের ট্রেনিং দেওয়া হবে ও মেয়েদের নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যাতে ছেলেমেয়েরা ইনকাম করতে পারে, নিজেরা স্বাবলম্বী হতে পারে, এলাকায় কর্মসংস্থান হয়। আকাশ এলাকায় একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারে, সেখানে প্রত্যেকটা মানুষকে সমবেত হতে বলে। তারপর সে সকলের উদ্দেশ্যে বক্তৃতা দেয় আর বলে, আপনারা আমাকে নির্বাচন করেছেন। আপনাদের দোয়ায় আজ আমি মন্ত্রী হয়েছি। আমার প্রথম কাজ হবে আপনাদের সমস্যা মেটানো। আমি এখন একটা সংস্থা খুলেছি। প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে আমি আবেদন করছি তারা যেন এই সমস্ত থেকে ট্রেনিং নেয়। আমি কথা দিচ্ছি, ট্রেনিং শেষে তাদের কাজের ব্যবস্থা আমি করে দেব, যাতে ছেলেমেয়েদের স্বাবলম্বী হতে পারে। আমি এলাকার উন্নয়ন করতে বদ্ধপরিকর। এখানে একটা সমস্যা, সেটা হলো জলের সমস্যা। আমি আমার দপ্তর থেকে টাকা বরাদ্দ করব, যাতে জল নিকাশি ব্যবস্থা করা হয়। কোনোভাবে জল জমতে দেওয়া যাবে না। জল জমা হলে নানা রকমের রোগ উপদ্রব হবে। আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না, আমি তার ব্যবস্থাও করে দেব। আকাশের এই বক্তৃতায় সকলে খুব খুশি হয়। তারা সবাই হাততালি দেয় আর বলা বলি করতে থাকে, এতদিন পর এলাকায় একটা ভালো জনপ্রতিনিধি পেয়েছে, যার মধ্যে কাজ করে মানসিকতা আছে। হোক না সে প্রতিবন্ধী, কিন্তু তার মনটা অনেক বড়। এই পারবে মানুষের সমস্যা দূর করতে। এদিকে এলাকায় সকল মানুষ খুশি হলো। একটা পরিবারের মধ্যে খুশি দেখা যায় না, সেটা হলো বর্ষাদের পরিবার। বর্ষা হলো আমাদের গল্পের নায়িকা। তার মা খুব অসুস্থ, অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকে আর তার বাবা দিনের বেশিরভাগ সময় নেশা করে। তার 2 বোন, বর্ষা বড় আর তিশা ছোট। বর্ষার বয়স এখন 19 বছর আর তিশার 13 বছর। তারা বস্তির মধ্যে থাকে, ছোট 2টো রুম, তার মধ্যেই তাদের কষ্ট করে থাকতে হয়। বর্ষার মা আগে আয়ার কাজ করতো, কিন্তু অসুস্থ থাকায় সে আর কাজ করতে পারে না। এখন মায়ের কাজটা বর্ষা করে। কোনোভাবে টেনে টুনে সে মাধ্যমিক পাশ করেছে
আর তার স্কুল যাওয়া হয়নি। তারপর মায়ের কাছ থেকে শিখেছে কিভাবে সেবা করতে হয়। তখন থেকেই সে মায়ের সঙ্গে যেত বিভিন্ন জায়গায়। এখন মা অসুস্থ থাকায় তাকেই এই কাজ করতে হয়। তার বস্তির বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাড়িতে সে 80 বছরের বয়স্ক একটা মহিলাকে দেখাশোনা করছে। মাসে 6,000 টাকা মাইনে পায়। তাতে করে তাকে চালাতে হয়। আগের দিন মাইনে পেয়েছে, সেই টাকাটা তার ঘরের টেবিলে রেখেছিল, কিন্তু সেই টাকাটা দেখতে পারছে না। সে জানে তার বাবার এটা কাজ। কিছুক্ষণ পর তার বাবা নেশা করে বাড়ি আসে। বর্ষা এমনিতে রেগেছিল। সে তার বাবাকে বলল, বাবা, আমার টেবিলে টাকা ছিল, তুমি টাকাটা নিয়েছো? তুই বিশ্বাস কর, আমি টাকাটা নিইনি। বাবার কাছ থেকে মদের গন্ধ তার নাকে আসে। বর্ষা বিরক্ত হয়। রেগে গিয়ে বাবাকে বলে, মিথ্যা কথা কেন বলছো? আমি জানি এটা তোমার কাজ। তুমি টাকাটা নিয়েছো আর মদ খেয়েছো। তোমার লজ্জা করছে না? বাবা, তুমি সংসারে 1 পয়সা দাও না। কত কষ্টে সংসার চালাতে হয় জানো? মা অসুস্থ, মায়ের জন্য ওষুধ কিনতে হবে, মাকে ভালো ডাক্তার দেখাতে হবে। তিশার প্রাইভেট টিচারের বেতন দেওয়া হয়নি বলে সে পড়তে যাওয়া বন্ধ করেছে। এখন তো আবার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ওটা আমার এই মাসের মাইনে ছিল। তুমি তার থেকে 2,000 টাকা নিয়েছো। মাত্র 4,000 টাকা আছে। এই টাকায় 1 মাস চালাবো কী করে? তুমি যা ইনকাম করো কোনোদিন তো সংসারে দাও না, সবটাই তো খেয়ে ফেলো। আবার এখন এসেছো আমার টাকাটাও নিতে। মেয়ের কথায় আনোয়ার রহমান রেগে যায়। সে বর্ষাকে বলল, খুব বড় হয়ে গেছিস, বাবাকে সন্দেহ করছিস, তোর লজ্জা করছে না? আরে আমি রোজগার করি, আমারও টাকা আছে। আমি জানি তুমি রোজগার করো, তোমার টাকা আছে, কিন্তু যা রোজগার করো তার 1 পয়সাও সংসারে দাও না। সব তো মদের দোকানে দাও। বেশি বড় বড় জ্ঞান দিবি না। বাবার কথায় বর্ষা রেগে যায় আর বাবাকে বলে, যতই বলো, কুকুরের লেজ কখনো সোজা হবে না। মেয়ের কথায় আনোয়ার রহমান মেয়ের চুলের মুঠি ধরে সেই সময় বর্ষার মা চিৎকার করতে থাকে আর বলে, তোমার লজ্জা করছে না? কত বড় মেয়ের গায়ে তুমি হাত তুলছো। জীবনে তো মেয়েকে কিছু দিলে না, তার রোজগারের টাকাটাও তুমি নিয়ে নিচ্ছ। আবার বলে তুমি তাকে মারছো। তুমি কেমন বাবা? ওই সারাদিন বিছানায় শুয়ে থাকবি আর আমাকে বড় বড় জ্ঞান দিবি? তোকে তো আজকে আমি মেরে ফেলবো। কথাটা বলে আনোয়ার রহমান যেই আমিনা বেগমের দিকে তেড়ে যাবে, সাথে সাথে বর্ষা বাবাকে ধরে ফেলে। তিশার চিৎকার করে কাঁদা শুরু করে দেয়। ঠিক সেই সময় আকাশ রাজুকে নিয়ে বস্তিতে ভিজিট করতে এসেছিল। সাথে আকাশের নিরাপত্তা রক্ষীরা ছিল। এলাকায় অনেক পুলিশ ছিল। তিশার চিৎকার শুনে সব লোক ওদের রুমের সামনে দাঁড়ায়। রাজু তিশাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, তিশা, কি হয়েছে? তোরা এত চিৎকার করছিস কেন? রাজুর কথায় তিশা কাঁদতে কাঁদতে বলল, বাবা মাকে মারছে, আপু আপত্তি করেছে, আপুকেও মারছে। বাবা নেশা করে এসেছে, কারোর কথা শুনছে না। তখন পাশে দাঁড়িয়ে থাকা আকাশ তিশাকে বলল, তুমি তোমার বাবাকে ডাকো, আমি কথা বলবো। আনোয়ার রহমান তখন বর্ষার চুলের মুঠি ধরে তাকে মারছে। মারতে মারতে সে বাইরে বেরিয়ে এসেছে। আকাশ বর্ষার দিকে তাকায়। দেখে বর্ষার চোখে জল। আকাশে মায়া হয়। সে বেশিক্ষণ বর্ষার দিকে তাকিয়ে থাকতে পারে না। আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করে বলে, আপনি কি করছেন? অত বড় মেয়ের গায়ে হাত তুলছেন কেন? আপনার লজ্জা করছে না? আকাশের সাথে তার নিরাপত্তা রক্ষীরা ছিল। তাছাড়া মন্ত্রী আসবে বলে এলাকায় অনেক পুলিশ ছিল। আনোয়ার রহমান সেসব দেখে একটু ভয় পেয়ে যায়। সে কিছু না বলে সেখান থেকে ছুটে চলে যায়। আকাশ বর্ষাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কেন তোমাদের মারধর করছে? কি করেছো তোমরা? আকাশের কথায় বর্ষা কোনো উত্তর দেয় না। সে ফুপিয়ে কান্না করে। সেটা দেখে আকাশ বলে, এভাবে কান্না করলে হবে? কি হয়েছে আমায় বলো, কি করছিলে? কেন তোমার বাবা মারছিল? জানো তো আমি একজন মন্ত্রী। তোমাদের সমস্যা যদি আমাকে বলো, আমি চেষ্টা করব তা মিটিয়ে দেওয়ার। আকাশের কথায় বর্ষা আকাশের দিকে তাকালো। তারপর সে বলা শুরু করলো, মায়ের শরীর খারাপ, আমি টাকা রেখেছিলাম ওষুধ কিনবো বলে, কিন্তু টাকাটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আমার বাবাই টাকাটা নিয়েছে। ওই টাকাটাই ছিল একমাত্র সম্বল। ওটা থেকেই আমাকে 1 মাস সংসার চালাতে হতো, কিন্তু এই 1 মাস আমি চালাবো কী করে? আমি মাসে 6,000 টাকা মাইনে পাই। তার মধ্যে বাবা 2,000 টাকা নিয়ে নিয়েছে আর 4,000 টাকা আছে। বোনের প্রাইভেট টিচারের মাইনে দেওয়া হয়নি, সেই কারণে পড়তে যেতে পারছে না। মায়ের শরীরটা খারাপ, ওষুধ কিনতে হবে। আমি কি করে সব ম্যানেজ করব?
বর্ষার কথা শুনে আকাশের মায়া হলো। সে বলল, তোমার নাম কি? আমার নাম বর্ষা রহমান। তুমি কি কাজ করো? আমি আয়ার কাজ করি। এক বয়স্ক অসুস্থ মহিলাকে দেখাশোনা করি। তার জন্য আমি মাসে 6,000 টাকা মাইনে পাই, আর 24 ঘন্টা আমি তাদের বাড়িতেই থাকি। তোমার মায়ের কি হয়েছে? জানি না, রাতের দিকে মায়ের কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বরের বড়ি খেলে জ্বর কমছে, আবার জ্বর আসছে। দোকান থেকে মেডিসিন কিনে এনেছি, কিন্তু সবাই বলেছে ডাক্তার দেখাতে। আমি এবার কি করে মাকে ডাক্তার দেখাবো? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। সরকারি হসপিটালে ভালো ডাক্তার আছে, ওখানে মাকে নিয়ে যাবে। কোনো টাকা লাগবে না, বললে সমস্ত ওষুধ পাবে। আর আমি যদি কোনো টেস্ট করতে হয়, আর যদি কোনো টেস্ট করাতে হয়, সেটাও ওখান থেকে করে নেবে। তার জন্য কোনো খরচ দিতে হবে না। তারপর আকাশ ওর সেক্রেটারি মসজিদকে বলল, মজিদ, আমার পেপারটা বার করে দে, আমি লিখে দিচ্ছি। তারপর আকাশ তার পার্সোনাল প্যাডে ডাক্তারের নাম লিখে দেয়। কাগজটা বর্ষাকে দেয় আর বলে, দেরি করবে না, কালকে মাকে নিয়ে চলে যাবে, কেমন? আর বোন কিসে পড়ে? ক্লাস 7-এ পড়ে। কত টাকা বেতন বাকি? 2 মাসের। কিন্তু স্যার, আপনি টাকা দেবেন না, আমার এটা পছন্দ নয়। আপনি ডাক্তারের কথা বলেছেন, এটা ঠিক আছে, কিন্তু কোনো রকম অর্থ নেওয়া আপনার কাছ থেকে আমার পক্ষে সম্ভব নয়। কেন নেবে না? আমি কারো দয়া চাই না, আমি নিজে স্বাবলম্বী। টাকাটা বাবা নিয়েছে বলে হয়তো একটু সমস্যা হবে, পরের মাসে দিয়ে দেব। আর মার চিকিৎসা সাহায্য করার জন্য ধন্যবাদ। আমি কালকেই মাকে নিয়ে যাব। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। এখন একটা সংস্থা খোলা হচ্ছে, আমি চাই এলাকার সমস্ত মেয়েরা সেখানেই ট্রেনিং নিক। বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং দেওয়া হবে, আর মেয়েদের নার্সিং ট্রেনিং দেওয়া হবে। আমি চাই তুমি নার্সিং ট্রেনিং নাও। তখন আয়ার থেকে নার্সিংয়ের কাজ করলে তুমি আরও বেশি রোজগার করবে। হয়তো পরবর্তীকালে সরকারি হাসপাতালে তুমি নার্সও হয়ে যেতে পারো। কবে থেকে চালু করবেন স্যার? সামনের মাস থেকে। জায়গাটা চিহ্নিত করা হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে, তারপর শুরু করা হবে। মোটামুটি 6 মাসের মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে। মানুষের সেবা করতে আমার খুব ভালো লাগে। কেউ ট্রেনিং না নিক, আমি কিন্তু নিচ্ছি। আর বিনামূল্যে যখন দিচ্ছেন, আমি এই সুযোগ হাতছাড়া করব না। বর্ষার কথা শুনে আকাশের খুব ভালো লাগলো। আকাশ ওখান থেকে চলে যায়। বর্ষা আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তিশা তখন বর্ষাকে উদ্দেশ্য করে বলে, আপু, মন্ত্রী মনে হয় খুব ভালো ভালো কাজ করবে। যেভাবে আমাদের সাহায্য করতে চাইলো, বলো। শুধু প্রতিশ্রুতি দিলে হবে, আগে কাজ করে দেখাতে হবে। অনেক গেল, অনেক এলো, এবার কি হয় সেটাই দেখার বিষয়। তার কিছুদিন পর আকাশ আবার বস্তিতে যায়। রাজুকে বলে, আচ্ছা, ওই মেয়েটা যাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে বললাম, ওর মাকে নিয়ে গেছিল কি? আমি ঠিক জানি না স্যার। ঠিক আছে, চলো ওদের ওখানে যাব। ওর মা অসুস্থ, আমাদের খোঁজ নেওয়া দরকার, উনি কেমন আছেন। বর্ষাদের ঘরের সামনে গিয়ে রাজু দরজায় টোকা দেয়। তখন তিশা বাইরে বেরিয়ে আসে, সামনে আকাশকে দেখতে পায় আর আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি কিছু বলবেন? তিশার কথা শুনে আকাশ বলল, তোমার আপু কোথায়? স্যার, আপু তো কাজে গেছে। আপনার কি দরকার আমাকে বলতে পারেন। আমি যা জিজ্ঞেস করব তুমি তা বলতে পারবে? কেন বলতে পারবো না? জানেন, আমার 13 বছর বয়স। আমি বড় হয়ে গেছি। তিশার কথা শুনে আকাশ হাসলো আর বলল, তাই বুঝি? তাহলে তুমি অনেক বড় হয়ে গেছো। তাহলে আমি যা জিজ্ঞেস করব তুমি উত্তর দিতে পারবে তো? আপনি আগে জিজ্ঞাসা করে দেখুন না, আমি পারি, বলতে পারি। তোমার নাম কি? আমার নাম তিশা রহমান। তোমার বাবা কোথায়? বাবা আর 4 দিন হলো বাড়ি আসেনি। বাবা কি প্রতিদিন নেশা করে? হ্যাঁ, করে তো, প্রতিদিন নেশা করে। যা কাজ করে, রোজগার করে, সবই খরচ করে ফেলে, বললেও শোনে না। আমরা অনেকবার বাবাকে বারণ করেছি, কিছু বললে আমাকে ধরে মারে, মাকে ধরে মারে। আর সেদিন দেখলেন তো, আপুকে মারছিল। তোমার আপু কি পর্যন্ত পড়েছে? আপু মাধ্যমিক পাশ করেছে, আর পড়েনি। আপুর পড়ার ইচ্ছে ছিল, কিন্তু বাবা আপুর বইগুলো সব পুড়িয়ে দিয়েছে।
সেই জন্য আপু আর স্কুলে যায়নি। এখন আমি স্কুলে যাই। আপু বলেছে আমার তো হলো না, তুই ভালো করে পড়াশোনা কর। তোমার মাকে ডাক্তার দেখিয়েছো? জানি না তো, আপু বলেছিল নিয়ে যাবে। আমি তো এই কয়দিন ছিলাম না, নানুর ওখানে গিয়েছিলাম। নিয়ে গিয়েছিল কিনা বলতে পারবে না। তিশার কথা শুনে আকাশ বলল, ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দাও আমাকে, আমার দরকার আছে। নিয়ে গিয়েছিল কিনা বলতে পারবো না। কিন্তু স্যার, ফোনে পয়সা নেই। আপু যেখানে কাজ করে ওরা একটা ছোট ফোন দিয়েছিল, তাও মাঝে মাঝে রিচার্জ করতে পারে না, ফোনটা পড়েই থাকে। কোথা থেকে টাকা পাবো বলুন? আমার বাবা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। মা অসুস্থ, ওষুধ কেনার পয়সাও দেয় না। তিশার কথা শুনে আকাশের কষ্ট হয়। সে বলে, ঠিক আছে, ফোন নাম্বারটা আমাকে দাও। আমি ফোন নাম্বার জানি না। ঠিক আছে, আমি আবার আসব। এখানে আমার একটা এনজিও খোলার কথা চলছে, তার কাজ চলছে, আর আমাদের এখানে কম্পিউটার শেখানো হবে। তুমি অবশ্যই শিখবে, কোনো রকম টাকা পয়সা লাগবে না। আমার ফোন নাম্বারটা আমি তোমাকে দিচ্ছি। তোমার আপুকে বলবে কিছু সাহায্য লাগলে আমাকে যেন ফোন করে। স্যার, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, অত জিজ্ঞাসা করার কি আছে? আমি একজন মন্ত্রী, এলাকার জনপ্রতিনিধি। তোমরা যদি কোনো সমস্যায় থাকো তুমি অবশ্যই আমাকে বলবে। আমি প্রত্যেক সপ্তাহে এই বস্তির উন্নয়ন দেখতে আসব। এখানে অনেক লোক বাস করে, কিন্তু এখানকার মানুষ দরিদ্রতা অনেক বেশি। যাতে সবাই সুযোগ সুবিধা পায় সেই দিকটা আমি অবশ্যই দেখব। আর তোমার কি সমস্যা বলো আমায়। বলছিলাম স্যার। কথাটা বলতে গিয়ে তিশা থেমে গেল। আকাশ বলল, কি হলো, তুমি থেমে গেলে কেন? কি বলবে বলছিলে বলো। আগে আপু আসুক, আপুর সাথে আলোচনা করি আপনাকে কথাটা বলা উচিত কি না। আপু যদি বলে তাহলে আমি বলবো, তা না হলে নয়। তিশার মুখ থেকে এই কথা শুনে আকাশ হাসলো, আর হাসতে হাসতে মজার ছলে বলল, তুমি বুঝি তোমার আপুকে খুব ভয় করো? ভয় তো করি, তাছাড়া মা অসুস্থ হয়ে যাবার পর থেকে আপু এই সংসারের সব কিছু দেখাশোনা করছে। বাবা তো কিচ্ছু দেয় না, কখনো বাড়ি আসে কখনো বাড়ি আসে না। ঘরে টাকা পয়সা কিছু থাকলে নিয়ে চলে যায়, তাই আপুকে সব সামলাতে হয়। আপু অনেক পরিশ্রম করে, 24 ঘন্টায় কাজ করে। তিশার মুখ থেকে ওর আপুর কথা শুনে আকাশ বলল, তোমার মুখ থেকে তোমার আপুর অনেক প্রশংসা শুনলাম, খুব ভালো লাগছে। আর তোমার আপুকে ফোন করতে বলবে। কথাটা বলে আকাশ তার মিটিং থাকায় সে চলে যায়। রাতের দিকে বর্ষা বাড়ি আসে। তিশা বর্ষাকে বলে, জানিস আপু, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ চৌধুরী আবার আমাদের বস্তিতে এসেছিল। বস্তি উন্নয়নের জন্য এনজিও খুলছে, তার কাজ চলছে, সেটা দেখার জন্য এসেছিল। এখানে প্রত্যেকের সাথে কথা বলেছে, আমাদের বাড়িতে এসেছিল। মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলিস কি না জানতে চাইছিল, আর আমাদের ফোন নাম্বার চাইছিল। আমি বলেছি আমাদের ফোনে রিচার্জ করা নেই, আর আমি তো নাম্বার জানি না। উনি আবার আসবে বলেছেন, আর ওনার ফোন নাম্বার দিয়ে গেছে, যদি কিছু দরকার পড়ে তোকে ফোন করতে বলেছে। বোনের কথা শুনে বর্ষা বলল, এসব মন্ত্রীদের কথা ছাড়তো, সব বড় লোকদের আমার চেনা আছে, বেশি পাত্তা দিবি না। কিন্তু আপু, মাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, উনি তো লিখে দিয়েছেন, বলেছেন সরকারি হসপিটালে গেলে মায়ের ট্রিটমেন্ট হবে। তাহলে তার কি হবে? কালকে ছুটি নিয়ে মাকে নিয়ে হসপিটালে যাব। আসলে আমি ছুটি পাচ্ছি না, আর তুই তো মাকে নিয়ে যেতে পারবি না। সেদিন মন্ত্রী লিখে দিয়েছিল, কাগজটা কোথায় রেখেছি বলতো? তোর ব্যাগে আছে, আমি দেখেছি তুই ওখানে রেখেছিস। তারপর বর্ষা তার ব্যাগ চেক করে দেখলো কাগজটা ওখানেই আছে। সেদিনও অতটা দেখেনি, দেখলো মন্ত্রী আকাশ চৌধুরী সিগনেচার আর ডাক্তারের নাম সাজিদ আহমেদ, সিটি হসপিটাল। সে কাগজটাকে দেখে আবার রেখে দিল। বর্ষা আমাদের এই গল্পের নায়িকা। তার বাবা আনোয়ার রহমান রাজমিস্ত্রি কাজ করে,
আর যা ইনকাম করে সবটাই তো নেশায় চলে যায়। বর্ষার মা আমিনা বেগম লোকের বাড়িতে আয়ার কাজ করত, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সে আর যেতে পারে না। ওরা দু বোন, বর্ষা বড়, তিশা ছোট। বর্ষার মা অসুস্থ হয়ে পড়ায় বর্ষা তার মায়ের কাজটা করে। তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বয়স্ক মহিলাকে দেখাশোনা করে। 24 ঘন্টা সেখানে ডিউটি দিতে হয়। বর্ষা হালিম চাচাকে গিয়ে বলল, চাচা, কালকে মাকে নিয়ে হসপিটালে যাব, তাই সকালের দিকটা আমি আসতে পারবো না, আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে। বর্ষার কথা শুনে হালিম চাচা বলল, সরকারি হসপিটালে দেখাবি, ওখানেও সেরকম চিকিৎসা হয় না। ডাক্তারের কাছে যে যাবি, তোদের আবার টাকা নেই। কতদিন আর ওষুধের দোকান থেকে বলে ওষুধ নিয়ে আসবি? চাচা, আমাদের এখানে মন্ত্রী এসেছিল আকাশ চৌধুরী, আমাদের বস্তিতে উন্নয়নের জন্য। উনি কিছু কাজ করছে। আমার মা অসুস্থ, উনি সেটা দেখেছেন, তাই উনি একটা কাগজ লিখে দিয়েছেন আর সেই ডাক্তারের কাছে যেতে বলেছেন। ওই নাকি সিটি হসপিটালের ডাক্তার। এমন কি বলেছে, যদি কোনো টেস্ট করতে হয় তাহলে নাকি খরচ হবে না, বিনামূল্যে করে দেবে। বাহ, তা এটা তো অনেক ভালো জিনিস। মন্ত্রী যখন লিখে দিয়েছে তাহলে তার কোনো অসুবিধা নেই, তুই যা। তবে আমি শুনেছি আকাশ চৌধুরী খুব ভালো ছেলে। উনি পঙ্গু, ভালো করে হাঁটতে পারেন না, মানুষের জন্য খুব কাজ করে। উনির ইচ্ছা আছে, উনির মামা খুব ভালো মানুষ। মামার আদেশে অনুপ্রাণিত হয়ে উনি রাজনীতিতে এসেছেন। ইতিমধ্যে কিছু কাজ করেছেন। যদি বস্তির উন্নয়ন করে, এলাকার উন্নয়ন করে, যদি বিপদে আপদে মানুষের পাশে থাকে, তাহলে তো মানুষ উনিকে ভালোবাসবেই। আমাদের এলাকায় অনেকদিন ধরে এরকম একটা মন্ত্রীকে চেয়েছিলাম। তার পরের দিন বর্ষা তার মাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে মন্ত্রী লেখা কাগজ দেখাতেই সবাই তৎপর হয়ে যায়। ডক্টর সাজিদ আহমেদের কাছে গিয়ে সমস্ত কিছু বলে। সাজিদ আহমেদ আকাশের পরিচিত বন্ধু হয়। আমিনা বেগমকে দেখে ডক্টর সাজিদ আহমেদ বর্ষাকে বলল, তোমার মাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, সামনে যে 6 নম্বর রুম আছে ওখান থেকে করিয়ে নেবে, আর আজকে বাড়ি চলে যাও। কালকে রিপোর্ট দেবে, রিপোর্টটা নিয়ে আমাকে দেখাবে। স্যার, মায়ের বড় কিছু হয়নি তো? টেস্ট রিপোর্ট না দেখা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। তার পরের দিন বর্ষার টেস্ট রিপোর্ট আনতে যায়, আর সেটা দেখাতে ডক্টর সাজিদ আহমেদের চেম্বারে ঢোকে আর বলল, স্যার, মায়ের টেস্টের রিপোর্ট। ডক্টর সাজিদ আহমেদ সব কিছু দেখে বলে, তোমার মায়ের সেরকম কিছু হয়নি, সময়ে খায় না আর টেনশন করে, সেজন্য উনি দুর্বল হয়ে পড়েছেন। তোমার মাকে সময়ে খেতে বলবে। আসলে আমাদের আর্থিক অবস্থা অতটাও ভালো নয়, তার উপর বাবা নেশা করেন, মায়ের উপর অত্যাচার করেন। আমরা দু বোন বড় হয়েছি, বস্তির মধ্যে থাকি, সেসব নিয়ে মা চিন্তা করে। আমি অনেকবার বলেছি মাকে, কিন্তু মা শোনে না। বর্ষার মুখ থেকে এই কথা শুনে ডক্টর সাজিদ আহমেদ বলল, সেটাই তো অস্বাভাবিক, তোমাকে দেখতে সুন্দর, বস্তির মতো পরিবেশে তোমাকে মানায় না। আর আমি তো জানি বস্তির পরিবেশ কেমন হয়, তাহলে তো মা চিন্তা করবে। মেয়েরা বড় হলে সব থেকে বেশি চিন্তা মায়েদের করে। আমি কিছু ভিটামিন লিখে দিচ্ছি, এগুলো হসপিটালে নেই, তাহলে বিনামূল্যে দেওয়া হতো। আর যদি কেনার পয়সা না থাকে তাহলে আমি টাকা দিচ্ছি, তুমি কিনে নেবে। তোমাদের কপালটা খুব ভালো যে আকাশ তোমাদের আমার কাছে পাঠিয়েছে। আকাশ খুব ভালো ছেলে, ও আমার খুব ভালো বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি। কিন্তু ওর শারীরিক একটা সমস্যা আছে, সেটা নিশ্চয়ই ওকে দেখে বুঝেছ। ও চাইলে সরকারি চাকরি করতে পারে, কিন্তু রাজনীতি করে মানুষের জন্য ভালো কিছু করতে চায়। স্যার, আমি ওনার সম্পর্কে বেশি কিছু জানি না। আমি শুনেছি উনি আমাদের ওখানে একটা এনজিও খুলছেন, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবেন বলে। আমি তো বেশিক্ষণ ওখানে থাকি না, আমার মা একটা আয়ের কাজ করে। এখন মা অসুস্থ থাকায় আমি সেই কাজটা করি। 24 ঘন্টা সেখানেই আমাকে থাকতে হয়। একদিন মন্ত্রী আমাদের ওখানে গিয়েছিল, মায়ের অসুস্থ কথা শুনে উনি লিখে দেন, তারপর তো আপনার কাছে আসি। তাহলে ওষুধ কেনার টাকা নেবে না? না স্যার, আমি চেষ্টা করব মায়ের দিকে খেয়াল রাখার, আমি সব কিছু কিনে দেব। ঠিক আছে, তাহলে তোমার ফোন নাম্বারটা তো দিতে পারো। ফোন নাম্বারটা লিখে নিন, তবে আপাতত ফোনে রিচার্জ নেই, এই মাসে মাইনে পেলে করে নেব। এদিকে নেহা বেগম তার স্বামী সাইমন চৌধুরীকে বলছে, কি গো, তোমার ছেলে মন্ত্রী হয়েছে? ছেলেকে বলো
তার ছোট ভাইয়ের যেন একটা কাজ জোগাড় করে দেয়। তার ছোট রাহুল যে বেকার বসে আছে সেটা কি সে দেখতে পাচ্ছে না? আমি আকাশের জন্য কিছুই করিনি, যা করেছেন মামা করেছে, তাই ওকে বলার আমার কোনো অধিকার নেই। আরে ছোট থেকেই তোমার কাছে ছিল, তুমি ওকে মানুষ করেছো, তারপর বড় হওয়ার পর তো গেছেই। একবার বললে কি হবে বলো, বলেই দেখো না। আর এখন যে আজে বাজে ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? মন্ত্রীর ভাইয়ের কাছ থেকে যদি কিছু পরিবর্তনের মধ্যে আসে সেটা চেষ্টা করে দোষ কি? তোমার ইগোই বড্ড বেশি। ঠিক আচ্ছা, আমি ফোন করে কথা বলবো। তারপর নেহা বেগম আকাশের ফোন করে আকাশের ফোন নাম্বার নেহা বেগম তার মামার কাছ থেকে নেয়। নেহা বেগম যখন ফোন করে আকাশ তখন তার রুমে ছিল। হঠাৎ ফোনটা বাজায়, আকাশের রিসিভ করে। আরও কাছ থেকে নেহা বেগম আকাশকে বলে, আকাশ, আমি তোমার মা বলছি। বাবা, কেমন আছিস তুই? আকাশ বুঝতে পারে তার সৎ মা ফোন করেছে। সে বলে, আলহামদুলিল্লাহ মা, আমি ভালো আছি। হঠাৎ ফোন করেছো? বাবার শরীর ভালো আছে তো? হ্যাঁ, তোর বাবা ভালো আছে, কিন্তু বাবা আমি তো ভালো নেই। কেন, তোমার কি হয়েছিল? তোর ভাই রাহুল বাজে ছেলেদের সাথে মিশে একদম নষ্ট হয়ে গেছে, কোনো কথাই শোনে না। এই অবস্থায় আমি কি করব বল? তোর বাবাও চিন্তা করছে, তাই তোর বাবা তোকে ফোন করতে বলল। একটা যে কোনো কাজ তোর ভাইকে দেখে দে না। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়লো আর পড়েনি, আর বখাটে ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে গেছে। প্লিজ আকাশ, না করিস না, অনেক আশা নিয়ে তোকে ফোন করলাম। নেহা বেগমের কথা শুনে আকাশ মনে মনে হাসলো। তারপর বলল, ঠিক আছে, তুমি রাহুলকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি দেখছি কি করা যায় ওর জন্য। তার পরের দিন রাহুল আকাশের কাছে আসে আর আকাশকে সালাম করে রাহুল বলে, ভাইয়া কেমন আছো তুমি? আমি ভালো আছি। আর তুই কি করছিস বলতো? মা দুঃখ করছিল তুই নাকি পড়াশোনা ছেড়ে দিয়ে লোফার ছেলের সাথে মিশছিস। এগুলো ঠিক নয়। বাবার বয়স হয়েছে, বাবাকে দেখাশোনা করতে হবে। পিঙ্কি বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে, কত দায়িত্ব। ভাইয়া কাজের চেষ্টা করিনি যে তা নয়, কিন্তু কিচ্ছু পাইনি, কি করব বলো আমি? ঠিক আছে, তুই আমার কাছে থাক, আমি দেখছি তোকে কি কাজে লাগাতে পারি। এদিকে আকাশ বস্তির ও এলাকার উন্নয়নের জন্য এলাকার ছেলে রাজুকে আর তার পার্সোনাল সেক্রেটারি মজিদ হোসেনকে নিয়োগ করে রাহুলকে তাদেরকে সহযোগিতা করতে বলে। সে পঙ্গু, ভালো করে হাঁটতে পারে না, তাই সব জায়গায় যেতে পারে না। ওদের তিনজনকে সব দায়িত্ব দেয়। মন্ত্রী দপ্তর থেকে টাকা মঞ্জুর করা হয়। আকাশ কিছুদিন পর বস্তিতে আসে। বস্তির ওই এলাকায় আকাশ একটা অফিস করছে যাতে তার কাজের সুবিধা হয়। আজকে আকাশ অফিসে ছিল। সেই সময় তিশা, বর্ষা দু বোন মিলে আকাশের কাছে যায়। তারা অফিসের সামনে রাজুকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, রাজু ভাইয়া, আপনাদের মন্ত্রী আজকে এসেছে? হ্যাঁ এসেছে, কিন্তু কেন? আমি স্যারের সাথে দেখা করব, ধন্যবাদ দেওয়ার আছে। উনি এখন মিটিং করছেন, এই মুহূর্তে কথা বলতে পারবে না। তোমরা একটু ওয়েট করো, তারপর। ঠিক আছে ভাইয়া। দু বোনে 2 ঘন্টা ওয়েট করে তারপরও রাজু যদি ডেকে পাঠায় না, বর্ষার কাজ আছে, তাই তিশাকে বলে, তিশা আজকে ছাড়, মনে হয় ব্যস্ত আছে, আজকে আমরা চলে যাই। 4টে বেজে গেছে, আমাকে আবার হালিম চাচার আম্মুকে ওষুধ খাওয়াতে হবে, আর অপেক্ষা করতে পারবো না, পরে আসবো। ওরা দু বোনে চলে যাচ্ছিল। হঠাৎ আকাশ রুমে জানালা থেকে বাইরের দিকে তাকাতে দেখতে পায় সেদিনের সেই মিষ্টি মেয়েটাকে। আকাশ রাজুকে বলে, রাজু, কেউ কি আমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ স্যার, আনোয়ার চাচার মেয়েরা এসেছিল। আপনি ব্যস্ত আছেন বলে আমি ওনাদেরকে বসিয়ে রেখেছি। ব্যস্ত আছি তো কি হবে, ওদেরকে আসতে বল, ওরা মনে হয় চলে যাচ্ছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ওদেরকে ডেকে নিয়ে আসছি। তারপর রাজু ছুটে গিয়ে বর্ষাকে ডাকে আর বলে, এই তোরা চলে যাচ্ছিস কেন? স্যার তোদেরকে ডাকছে।
আর কতক্ষণ অপেক্ষা করব? প্রায় 2 ঘন্টা হয়ে গেল। পরে আসবো ভাইয়া। তুমি তো জানো আমি একটা কাজ করি। আমি 2 ঘন্টা ছুটি নিয়ে এসেছিলাম, আমাকে ওখানে যেতে হবে। স্যারের সাথে পরে কথা বলবো। স্যার তোমাদেরকে ডাকছে। আজকে তিশার সাথে কথা বলুক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পরে কথা বলবো। আপুর কথা শুনে তিশা বলে, আমি ছোট, আমি কি কথা বলবো? যা বলার তুই বলবি। ঠিক আছে ভাইয়া, এরপর যেদিন স্যার আসবেন সেদিন দেখা করে নেব। আজকে সত্যি দেখা করতে পারবো না। ওদের কথার মাঝে আকাশ ওখানে আসে আর বর্ষার উদ্দেশ্য করে বলে, সরি, অনেকক্ষণ তোমাদের অপেক্ষা করিয়েছি, তোমরা ভিতরে এসো। আকাশের এই কথায় কিরকম একটা মনে হয়, এত বড় মন্ত্রী অথচ কি সুন্দরভাবে তাদেরকে সরি বলল। তাই বর্ষা আর থাকতে না পেরে আকাশের সাথে তার রুমে এলো। আকাশ ওদেরকে বসতে বলল, তারপর আকাশ ওদেরকে উদ্দেশ্য করে বলল, কেন এসেছিলা আমাদের সঙ্গে দেখা করার জন্য? আকাশের কথা শুনে বর্ষা তিশাকে বলল বলার জন্য, কিন্তু তিশা মাথা নেড়ে না বলল আর ইশারাতে বর্ষাকে বলতে বলল। সেটা দেখে আকাশ হাসতে লাগলো আর হাসতে হাসতে বলল, আমি বুঝতে পারছি তোমাদের সমস্যা, কিন্তু আমাকে লজ্জা করার কিচ্ছু নেই। তোমরা আমাকে সব কিছু নির্ভয়ে বলতে পারো। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে বলল, তুমি তো বর্ষা, তুমি বড়, তুমি বলো। আকাশের কথা শুনে বর্ষা বলল, স্যার আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। কি কারণে? মায়ের চিকিৎসায় সাহায্য করার জন্য। আপনার কথা মতো ডক্টর সাজিদ আহমেদের কাছে মাকে নিয়ে গিয়েছিলাম। উনি কিছু টেস্ট লিখে দিয়েছিলেন। টেস্টের রিপোর্ট ভালো। মা টেনশন করে আর সময়ে খায় না, সেই জন্য মায়ের শরীর খারাপ করেছিল। এখন মা অনেকটাই ভালো আছে, তাই আপনাকে ধন্যবাদ দিতে এলাম। বর্ষার কথা শুনে আকাশ হাসলো আর বর্ষাকে উদ্দেশ্য করে বলল, শুধু ধন্যবাদ দিলে হবে না ম্যাডাম, একদিন দাওয়াত করেও খাওয়াতে হবে। আকাশের কথা শুনে বর্ষার লাজুক চোখে আকাশের দিকে তাকালো, তারপর হাসতে হাসতে বলল, স্যার কেন মজা করছেন? আপনি কত বড় মন্ত্রী আর আমরা বস্তিতে থাকি, কি করে সম্ভব? আপনি আমাদের বাড়িতে গিয়ে খাবেন, লোকে কি বলবে? আপনার সম্মান তো থাকবে না। বর্ষার কথায় আকাশ বিরক্ত হয় আর বলে, যা বলেছো বলেছো, আর এই কথা বলবে না। তোমরা বস্তিতে থাকো বলে তোমরা মানুষ নয় নাকি? আমি তো কখনো তোমাদেরকে ছোট করে দেখিনি, আমি সবাইকে সমান চোখে দেখি। তুমি কেন নিজেকে এভাবে ছোট ভাবছো? নিজেকে ছোট কখনো ভাববে না। যদি নিজেকে ছোট ভাবো তাহলে কখনো তোমরা বড় হতে পারবে না। আকাশের কথায় বর্ষা মাথা নত করে নেয়। সেটা দেখে আকাশ বলে, এরপর যেদিন আসবো সেদিন তোমাদের বাড়িতে খাবো, মনে থাকে যেন কথাটা। আর তুমি বেশি আয়োজন করবে না, তোমাদের সামর্থ্য অনুযায়ী তুমি করবে। আমি মন্ত্রী হতে পারি, কিন্তু আমার অত চাহিদা নেই। তাই আজ থেকে আমাকে মন্ত্রী নয়, তুমি তোমার বন্ধু মনে করবে। যদি কখনো কোনো সমস্যায় পড়ো অবশ্যই সবার আগে আমাকে জানাবে। আকাশ যখন বর্ষাকে কথাগুলো বলছিল তখন তিশা বর্ষার কানে কানে কি কথা বলল আর বর্ষা মাথা নেড়ে তাকে চুপ থাকতে বলল। সেটা খেয়াল করে আকাশ বলল, কি হলো তিশা আপুর কানে কানে কি বলছো? আমাকে বলো, আমি শুনি। তিশা যখন বর্ষার দিকে তাকায় বর্ষা না বলতে বলে আকাশ বলে, তিশা আপুকে ভয় পেতে হবে না, তুমি আমাকে বলো তোমার কিসের সমস্যা। ভাইয়া আসলে আমি কিছুদিন যাবত স্কুলে যাইনি, স্কুলের অ্যাডমিশন ফি দিতে পারিনি, সেজন্য ওরা আমায় এক্সামে বসতে দেবে না বলেছে। আপু তারপর টাকা দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওরা আমাকে এক্সাম দিতে দিচ্ছে না। বলেছে সময় দিতে পারেনি বলে ওরা পরীক্ষায় বসতে দেবে না। তিশার কথা শুনে আকাশ বলল, তুমি তো সেটা আমাকে আগে বলবে। তোমাদের স্কুলের নাম কি? তিশা স্কুলের নাম বললে আকাশ স্কুলের প্রধান শিক্ষককে ফোন করে আর বলল, স্যার আমি স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ চৌধুরী বলছি। মন্ত্রীর কথা শুনে স্কুলের স্যার তারেক খান ভয় পেয়ে যায়। সে বলে, হ্যাঁ স্যার বলুন, কী জন্য আমায় ফোন করেছে? আপনি স্কুলে এক ছাত্রী, আপনার স্কুলের এক ছাত্রী তিশা রহমান ও সময়ে অ্যাডমিশন ফি দিতে পারেনি বলে আপনারা নাকি ওকে এক্সামে বসতে দেবেন না। ওর পরিবারে একটু সমস্যা ছিল, তাই দিতে দেরি হয়েছে। তাই বলে ওর সারা বছর নষ্ট করে দেবেন, এটা নিয়ম নয়। ওকে পরীক্ষায় বসতে দেবেন, এটাই ফাইনাল। হ্যাঁ স্যার ঠিক আছে। আসলে আমাদের একটা স্কুলে রুল আছে, যেদিন ডেট দেওয়া হয় সেদিন অ্যাডমিশন ফি দিতে হয়, তা না হলে পরীক্ষায় বসতে দেওয়া হয় না।
তবে আপনি যখন বলছেন আমি বিষয়টা অবশ্যই দেখব। আপনাকে চিন্তা করতে হবে না। তিশাকে আসতে বলবেন পরীক্ষা দিতে। তিশা, স্যার পরীক্ষা দিতে যেতে বলেছে, আর কোনো অসুবিধা হবে না। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে বলল, বর্ষা, ফোন রিচার্জ করেছো? হ্যাঁ করেছি। তবে নাম্বারটা দাও। আর আমার নাম্বারটা আমি দিয়ে এসেছি, কিন্তু ফোন তো করনি। তুমি না করলে আমি অবশ্যই করব। তাছাড়া প্রতি মাসে একবার করে আমাকে এখানে আসতেই হবে। এই এলাকার উন্নয়ন করার মানুষের সমস্যা শোনা আমার কাজ। আকাশের কথা শেষ হওয়ার পর বর্ষা বলল, স্যার আজকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সে কথা রাখতে পারবেন তো? আমাকে বিশ্বাস করতে পারো। বৃষ্টি হলে আমাদের বস্তির অধিকাংশ জায়গায় ডুবে যায়। আপনাকে জল নিকাশি ব্যবস্থা করে দিতে হবে। যদি 1 মাসের মধ্যে কাজটা করেন তাহলে আপনাকে বিশ্বাস করব, না হলে নয়। তাই ঠিক আছে, তোমার কথাটা আমি নোটিশ করে রাখছি। 1 মাসের মধ্যে তুমি রেজাল্ট পাবে। তারপর বর্ষা ও তিশা দু বোনে ওখান থেকে চলে আসে। হঠাৎ একদিন রাতে বর্ষার ফোনটা বেজে ওঠে। যেখানে কাজ করে বর্ষা রাতে সেখানেই থাকে। হঠাৎ ফোনটা বাজায়। বর্ষা দেখে অপরিচিত নাম্বার, কারণ ওর নাম্বার খুব কম মানুষকে দেওয়া রয়েছে। ওর বন্ধু বান্ধবের সংখ্যা খুবই সীমিত। তাই এত রাতে ফোন আসায় বর্ষা একটু ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আকাশ বলছি। কি আকাশ বলছেন? আকাশ বলে আমি এই নামে কাউকে চিনি না। এত রাতে ফোন করেছেন কেন? বাজে লোক কোথাকার। বর্ষার কথা শুনে আকাশ হেসে ফেলে আর হাসতে হাসতে বলল, সেই কি, তুমি আমার নাম জানো না? আমি মন্ত্রী আকাশ চৌধুরী বলছি। আকাশের কথা শুনে বর্ষা বুঝতে পারে। সে বলে, সরি স্যার, কিছু মনে করবে না। মন্ত্রী হিসেবে চিনি, নামটা জানি, কিন্তু এত রাতে ফোন করেছেন তাই ভাবলাম আপনি মন্ত্রী মানুষ। আপনি তো এত রাতে ফোন করবেন না। আমি ভাবলাম কোনো বাজে লোক নয় তো। আর সরি বলতে হবে না। এবার থেকে রাতের বেলায় রোজ ফোন করবে, আর যদি ফোন যায় জানবে আমি করেছি। না, আর ভুল হবে না। এত রাতে ফোন করেছেন কেন? ঘুমিয়ে পড়েছো? না, এখনো ঘুমাইনি। মা বোন ঘুমিয়ে পড়েছে? আসলে আমি তো বাড়িতে থাকি না, আমি একটা আয়ার কাজ করি। একটা বয়স্ক মহিলাকে দেখাশোনা করি। আমি তাদের বাড়িতেই থাকি। 24 ঘন্টা ডিউটি দিতে হয়। সেই দাদিটা ঘুমিয়ে পড়েছে। বর্ষার কথা শুনে আকাশ একটু মায়া হলো। সে বলল, সরি, আমি তো জানতাম না। আমি পরশুদিন তোমার ওখানে যাব, কিছু কাজ আছে। তুমি যে দায়িত্ব আমায় দিয়েছো জল নিকাশের ব্যবস্থা করতে, ওই কাজই হবে। আমি তোমাদের বাড়িতে যাব। তুমি কিন্তু দাওয়াত করেছো, মনে আছে তো? হ্যাঁ, আমি শুধু একাই যাব। ওটাকে বাড়ি বলবেন না, ছোট ছোট দুটো টিনের ঘর। ঠিক আছে, আপনি আসবেন। এখন রাখছি। এদিকে অনু অপেক্ষা করছে তার হবু হাজব্যান্ডের জন্য, কিন্তু সে আসছে না। অনু বিরক্ত হয়ে তার হাজব্যান্ডকে ফোন করে আর বলল, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি এখনো চেম্বারে আছো? হ্যাঁ, কেন বলো তো? মনে নেই আজকে তুমি আমার কোথায় নিয়ে যাবে বলেছিলে? অনুর কথায় ডক্টর সাজিদ আহমেদের মনে পড়ে যায়। সে বলল, সরি, আমি বলেছিলাম, কিন্তু আজকে একটু পেশেন্টের ভিড় আছে, তাই আমি যেতে পারবো না। প্লিজ তুমি অন্য দিন এসো। আবার কবে আসবো? তুমি ম্যানেজ করতে পারবে না? আমি ঘন্টাখানিক অপেক্ষা করছি। ওকে, আমি দেখছি। তবে যদি দেরি হয় তুমি শপিং করে চলে যাও। তোমার যখন সময় হবে না, তুমি কথা দিয়েছিলে কেন? তুমি তো জানো অনু, আমি একজন ডাক্তার। আমার দায়িত্ব অনেক। সব জেনেও তুমি কেন এই কথা বলছো? আমি তোমার কোনো কথাই শুনবো না। আর 1 ঘন্টা সময় দিলাম, তার মধ্যেই তোমাকে এইখানে আসতেই হবে। অনু হলো আকাশের বড় মামার মেয়ে। ওর সাথে ডক্টর সাজিদ আহমেদের বিয়ের কথা ঠিক হয়েছে। পারিবারিক মতে বিয়েটা ঠিক হয়েছে, তবু তাড়াতাড়ি ওদের দুজনের বিয়ে হবে। আজকে অনুকে নিয়ে ডক্টর আহমেদের শপিং করতে যাওয়ার কথা ছিল, কিন্তু পেশেন্টের চাপ থাকায় ডাক্তারের মনে ছিল না। তাই 2 ঘন্টা পর ডক্টর সাজিদ আহমেদ অনুর সাথে দেখা করতে আসে। অনু ডক্টর সাজিদ আহমেদকে দেখে বলল, এই এতক্ষণ আসার সময় হলো? পাক্কা 3 ঘন্টা অপেক্ষা করিয়েছো। মনে থাকে যেন, এই শাস্তি আমি তোমায় দেব। আরে তুমি তো জানো আমি একজন ডাক্তার। আমার দায়িত্ব অনেক বেশি, তাই সব সময় মনে থাকে না। আর এখন অপেক্ষা করতে হবে না, চলো আমার সাথে। অনুর বান্ধবীর বিয়ে ছিল আর সেখানে অনুর যাবার কথা,
সেজন্য সে শপিং করতে চেয়েছিল আর তার হাজব্যান্ডকে বলেছিল। অনু ভীষণ জেদি মেয়ে, সে যা বলে তাই করে। ইদানিং সাজিদ আহমেদ অনুর ওপর খুব বিরক্ত, তবু মুখে কিছু বলে না, তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কারণ তারা বাবার পছন্দের মেয়ে অনু, বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে অনু। বাবা অনেক কষ্টের তাকে ডাক্তারি পড়িয়েছে, তাই বাবার আদেশ পালন করার জন্য সে বিয়েতে মত দিয়েছে। আজকে আকাশ এসেছে বর্ষাদের বাড়ি। বর্ষা সেখানে ছিল আকাশের জন্য। অনেক পদে রান্না করে ইলিশ মাছের মালাইকারি, খাসির মাংস, সবজি দিয়ে মুগের ডাল, আরও অনেক কিছু। এত কিছু দেখে আকাশ বলে, এই তোমরা কি করছো? আমি কি রাক্ষস নাকি? এত রান্না কেউ করে, আমি খেতে পারবো না। তখন ওখানে উপস্থিত তিশা বলে ওঠে, স্যার আপু কিন্তু ছুটি নিয়ে রান্নাটা করেছে, আপনি না খেলে আপু কিন্তু কষ্ট পাবে, তাই আপনাকে খেতেই হবে। তিশা, তুমি আমাকে স্যার নয় ভাইয়া বলে ডাকবে। আর তোমার আপুকে কে এত রান্না করতে বলেছে? আমি তো এই 4 ভাগের 1 ভাগও খেতে পারবো না। তখন পাশ থেকে বর্ষা বলল, ঠিক আছে, যতটা পারবেন খাবেন। খাওয়া দাওয়া শেষে আকাশ উঠে পড়ে। যাবার সময় বর্ষা তার পাশে ছিল। আকাশ কানের কাছে ফিস ফিস করে বলল, আমি কিন্তু রাত দিন ফোন দেব, তুমি কিন্তু রিসিভ করবে। হঠাৎ আকাশ দিল্লি চলে যায় পার্লামেন্ট অধিবেশনে অংশ নেওয়ার জন্য। আর দায়িত্ব দিতে হয় তার ভাই রাহুলকে। রাহুল কোথায় কি পেমেন্ট দিতে হবে সে দিকটা দেখাশোনা করে। দেখতে দেখতে কেটে গেল কিছুদিন, কিন্তু এলাকার উন্নয়ন শুরু হলেও তা থমকে যায়। আকাশের কাছে খবরও যায় না। আকাশ মাঝে মাঝে ফোন করে কথা বলে, আর বর্ষা বাড়িতে থাকে না, তাই সেই এলাকার ব্যাপারে জানতো না। এলাকার লোক আকাশের ওপর বিরক্ত হয়ে গেল। কথা দিয়েছিল এলাকার উন্নয়ন করবে, কিন্তু কিছুই করেনি। এদিকে আকাশের ভাই রাহুল রাজুকে বলে, আমি যেটা বলেছি সেটা যেন হয়, ভাইয়ার কানে কোনোভাবে যেন কথা না পৌঁছায়। যেখানে এনজিও খোলার কথা চলছে ওখানে একটাবার খোলা হোক। বস্তির মানুষ অত বোঝে না, অধিকাংশ পুরুষ মদের নেশায় আসক্ত। প্রতিদিন সন্ধ্যাবেলা ওখানে ডান্সের জন্য কিছু মেয়ে জোগাড় করতে হবে, তাহলে ভালো পয়সা আসবে। রাহুলের কথা শুনে রাজু বলল, স্যার যেটা ভাবছেন সেটা তো সহজ নয়। তবে এই এলাকার একটা মেয়ে আছে যাকে মন্ত্রী সাহেব ভালোবাসে। যদিও এখন সেটা প্রকাশিত নয়, তবু আমার মনে হয় আমি অনেকবার দেখেছি স্যারের চোখে মেয়েটার প্রতি ভালোবাসা। মেয়েটা এখানে থাকে না, সে আয়ার কাজ করে, অন্য জায়গায় থাকে। মাঝে মাঝে সে আবার চলে যায়। সে যদি কোনোভাবে স্যারের কানে কথাটা তোলে তাহলে কিন্তু অসুবিধা আছে। কারণ এলাকার উন্নয়নের জন্য স্যার কিন্তু অনেক টাকা বরাদ্দ করেছেন, তারপরেও কোনো কাজ হচ্ছে না। লোক তো একদিন প্রশ্ন করবেই। কিন্তু ওই মেয়ে যদি জানতে পারে অসুবিধা আছে। তবে মেয়েটার সাথে রিলেশনের কথা আমি ছাড়া সেরকম হয় আর কেউ জানে না। তখন পাশে বসা আকাশের পার্সোনাল সেক্রেটারি মজিদ খান বলে, তুই কি করে বুঝলি? স্যার মেয়েটার সম্বন্ধে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিল। মাঝে মাঝে মেয়েটার কথা জিজ্ঞাসা করত। একদিন স্যারকে দাওয়াত করেছিল। বাইরে বেরিয়ে স্যার মেয়েটার দিকে কীরকম দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, মেয়েটাও তাকিয়েছিল। তখন মনে হয়েছিল কিন্তু একটা ব্যাপার আছে। তবে মেয়েটার বাবা প্রচুর নেশা করে, আর মেয়েটার মা অসুস্থ, আর বোন আছে একটা ছোট্ট। আমি বুঝতে পেরেছি ওই ফ্যামিলিটার কথা বলছিস। স্যার বলেছিল মেয়েটার জন্য কিছু ব্যবস্থা করে দেবে, তাহলে ওই মেয়েটাই। তখন ওদের কথার মাঝে রাহুল বলল, ওই বিষয়টা নিয়ে তোমাদেরকে অত ভাবতে হবে না। আমি ভাইয়ার কাছে মেয়েটাকে নিচু করে দেখবে ভাইয়া আর কখনোই মেয়েটাকে বিশ্বাস করবে না। সেদিন বর্ষা বাড়িতে এসেছিল। হঠাৎ বর্ষার ফোনটা বেজে ওঠে। বর্ষা দেখে ডাক্তারবাবুর নামে সেভ করা আছে, সেই নাম্বার থেকে ফোন এসেছে। বর্ষা ফোন রিসিভ করে আর বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। তা হঠাৎ ফোন করেছেন কেন? কিছু কথা ছিল, তুমি কালকে আমার চেম্বারে আসতে পারবে? কেন স্যার, কি দরকার আছে আমার সাথে?
ফোনে বলা যাবে না, আমার সাথে দেখা করো, তাহলে বলবো। ঠিক আছে স্যার, কালকে যাচ্ছি আমি। তার পরের দিন বর্ষা ডক্টর সাজিদ আহমেদের চেম্বারে যায়। বর্ষাকে দেখে সাজিদ আহমেদ বসতে বলল। ডক্টর আহমেদ তখন রোগী দেখছিল। কিছুদিন পর পেশেন্ট চলে গেলে সাজিদ আহমেদ বর্ষাকে বলল, আমি তোমাকে কেন দেখা করতে বলেছি তুমি জানো? না বলে কি করে জানবো স্যার? এখন তো বাড়িতে বেকার বসে আছো। যেই মহিলাকে দেখাশোনা করতে সে তো কিছুদিন আগে মারা গেছে। আপাতত কোনো হাতে কাজ নেই, তাই তো? হ্যাঁ স্যার। আমি কি করে জানলাম বলতো? কি করে বলবো? ওই মহিলাকে যে ডাক্তার দেখাশোনা করতো, ডাক্তার শরীফুল, উনি আমার কাজিন। ওই আমাকে ফোন করে বলেছে, আমি ওর মুখে শুনেছি তোমার সেবা করার মন আছে, তুমি আন্তরিকতার সাথে সেই কাজ করো। আমার মা খুব অসুস্থ, আমি একজন লোক খুঁজতেছিলাম, ওই আমাকে বলল তোমার কথা। আমি বললাম আমি মেয়েটাকে চিনি, তাই তোমায় ফোন করেছি। এবার আমার মাকে দেখাশোনা করতে হবে। আমার মা অসুস্থ, চলাহাঁটা করতে পারে কিন্তু সব কিছু ভুলে যায়। ওকে সময়ে ওষুধ খাওয়াতে হবে। হাই সুগার, বুঝতেই তো পারছো। আর অসুস্থ থাকার জন্য খিটখিটে হয়ে গেছে মায়। যদি কিছু বলে মনে করবে না। এখন বলো তুমি কত নেবে? ডক্টর সাজিদ আহমেদের কথা শুনে বর্ষা বলল, স্যার কিছু মনে করবে না, আপনাদের বাড়িতে তো অনেক দূর, অত দূরে গিয়ে থাকতে হবে। আসলে এখানে করছিলাম, দুপুরের টাইমটা দাদি ঘুমিয়ে পড়লে আমি বাড়ি আসতে পারতাম, কিন্তু আমাদের ওখানে করলে আমি তো বাড়ি আসতে পারবো না। সেই কারণে বলছিলাম যদি কাছাকাছি হতো আপনাকে বলতে হতো না। জানেন তো আমার বাবা কি রকম, মাঝে মাঝে মা অসুস্থ হয়ে পড়ে, বোন এখনও ছোট, সে এখন অত বুঝতে পারে না, সবটাই আমাকে ম্যানেজ করতে হয়, তাই 24 ঘন্টা আমি থাকতে পারবো না। ঠিক আছে, রাতের দিকে মায়ের কোনো ঝামেলা থাকে না, ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। তুমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি দেবে। রাতে আমাদের বাড়িতে তোমাকে থাকতে হবে না। ঠিক আছে স্যার। তা কত টাকা বেতন দেব সেটা তো বললে না? স্যার আপনি তো একজন ডাক্তার, আপনি তো জানেন কত দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে মাসে 8,000 দেব, আর আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। ঠিক আছে স্যার। রাতের দিকে আকাশ ফোন করে বর্ষা ফোন রিসিভ করে আর বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো নেই, আমার মনটা একটু খারাপ। কেন মন খারাপ? যে দাদিটাকে দেখাশোনা করতাম সে মারা গেছে গত পরশুদিন, সেই জন্য মনটা খারাপ। আসলে এতদিন আমি তো সব কিছু করতাম, তাই কষ্ট হচ্ছে। বর্ষার কথা শুনে আকাশ বলল, মন খারাপ করো না, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। তাহলে এখন তো বেকার। না গো, আপনার যে বন্ধু ডক্টর আহমেদ আজকে একটা কাজে যোগাযোগ করে দিল, তার মাকে দেখাশোনা করতে হবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কালকে জয়েন করছি, তাই বেকার থাকতে পারছি না। হো আচ্ছা, বলছিলাম আগে যেটা বললে সেটা বলে ডাকার চেষ্টা করবে। এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আকাশের কথা বর্ষা কিছু বুঝতে পারলো না। সে ফোন রেখে ভাবতে লাগলো মন্ত্রী তাকে কেন এই কথা দিল। তারপরের দিন বর্ষা সাজিদ আহমেদের বাড়িতে তার মায়ের দেখাশোনার কাজে জয়েন করলো। একদিন সন্ধ্যা থেকে বৃষ্টি পড়ছে। বর্ষা ভাবছে কি করে বাড়ি যাবে, তখন ডক্টর সাজিদ আহমেদ বাড়িতেই ছিল। সে বর্ষাকে বলল, এত চিন্তা করতে হবে না, আমার গাড়ি আছে, আমি পৌঁছে দেব। স্যার আপনি তো এলেন, আবার আমাকে নিয়ে যাবেন? তাতে কি হয়েছে, 1 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ডক্টর সাজিদ আহমেদ বর্ষাকে তার বাড়িতে পৌঁছে দেয়। সেটা রাহুল ও মজিদ খানের চোখে পড়ে যায়। এদিকে, মা আজকে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, আসতে দেরি হবে। কি এমন ক্লাস আছে যে তোর আসতে দেরি হবে? মন্ত্রীর যে ভাই আছে রাহুল, ও আমাকে চাকরি দেবে বলেছে। ভালো করে নাচে আসতে পারলে নাকি চাকরি পাওয়া যাবে। সেজন্য আমি একটা নাচের স্কুলে ভর্তি হয়েছি, আমাদের স্কুলের পাশেই। আজকে সেখানে আমার ক্লাস আছে। তাই তুই কবে ভর্তি হয়েছিস, আমাকে তো বলিসনি? আরে কালকে থেকে যাচ্ছি, হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল। ওই কথাটা নীলা বলল, ও শিখছে, তাই আমি আর আপত্তি করিনি। আজকে থেকে আমি যাব। তোর আপুকে বলেছিস? সব কথা আপুকে বলার দরকার নেই। আপু এখন সংসারের সব কিছু,
তাই সব কিছু আপুকে জানিয়ে করবি। সে আমি পরে আপুর সাথে কথা বলবো, আর দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। এলাকায় আকাশ দীর্ঘদিন আসেনি, সে জানে না কি হচ্ছে এলাকার। ছেলেরা সকলে নেশার আসক্ত হয়ে পড়ে। অনেক রাত হয়ে যায়, তিশা বাড়ি আসে না। আমিনা বেগম কাঁদতে কাঁদতে বর্ষাকে ফোন করে আর বলল, বর্ষা কি করছিস তুই? আমি রাস্তায় আছি, বাড়ি ফিরছি। কেন মা, কি হয়েছে? দেখ না, উনি সকালে তোর বোন পড়ার নাম করে বাইরে গেছে, এখনো ফিরে আসেনি। নিশ্চয়ই বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। তুমি চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। আসলে তোকে একটা কথা বলা হয়নি। কি কথা মা? ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছি, তারপর আমি সব শুনবো। কথাটা বলে ফোনটা কেটে দেয় বর্ষা। কিছুক্ষণের মধ্যে সে বাড়ি পৌঁছে যায়। বাড়িতে এলে তার মাকে বলল, কি হয়েছে মা, এবার তুমি বলো আমায়। তিশা নাচ শিখছে। কোথায় নাচ শিখছে? আর তুমি আমায় বলনি কেন? তিশা বলতে বারণ করেছিল, ও নিজেই বলবে বলেছিল। এই এলাকায় এখন অনেক কিছু করছে, তুই বাড়িতে থাকিস না, তাই জানিস না। তখন তো মন্ত্রী আকাশ চৌধুরী অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে গেল, কিন্তু কিছুই কাজ হচ্ছে না। উনি তো বলেছিলেন এখানে এনজিও খুলে বিনামূল্যে সবাইকে ট্রেনিং দেবে, আর কত কি। কিন্তু এনজিও করেনি, এখানে মদের বার হয়েছে, আর আমাদের এলাকায় কম বয়সী মেয়েদের নাচ শেখাচ্ছে, যাতে বারে মেয়েরা নাচতে পারে। তিশার বান্ধবী নীলাও বাড়ি আসেনি, ওর মা খুব কান্নাকাটি করছিল। ওর মা সব শুনেছে, ওই আমায় বলল। মায়ের কথা শুনে বর্ষা রেগে গেল আর বলল, মা, এসব কথা তুমি আমায় আগে বলনি কেন? আমি তো আগে সব জানতাম না। আজকে ওই তিশার বান্ধবীর মা ও খুঁজতে এসেছিল, ওর মেয়েকে ওই সব বলল, তাই জানতে পারলাম। তাহলে কি করে জানবো? তখন তো মন্ত্রী বলেছিল জল নিকাশের ব্যবস্থা করে দেবে, পাকা বাড়ি করে দেবে, কিছুই কাজ হয়নি। ঠিক আছে মা, এখন কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর দেখছি। তিশা রাহুলের সামনে বসে আছে। তিশাকে রাহুল জিজ্ঞাসা করে, তুমি আমাকে চেনো? আমার নাম জানো? না, আমি জানি না, কিন্তু তুমি আমাকে এখানে এনেছো কেন? আগে বল কিভাবে, তারপর বলছি। খেতে অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আরে তোমাকে টাকা দিতে হবে না, আমি টাকা দেব। আর আমি কে জানো তো? তোমাদের মন্ত্রী আকাশ চৌধুরীর ভাই। এবার বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ভাইয়া খুব ভালো মানুষ। আমার তো ভাইয়াকে খুব ভালো লাগে। ভাইয়া আমাদের বস্তির জন্য অনেক কিছু কাজ করবে বলেছে। তাহলে তুমি আমার বন্ধু হবে তো? আচ্ছা, তুমি তো আমার থেকে অনেকটা বয়সে বড়, কি করে বন্ধু হব? তাতে কি হয়েছে? বয়সে বড় হলে কি বন্ধু হয় না? তোমার যখন যা দরকার আমাকে বলবে, আমি কিনে দেব। তাহলে আমি তোমার ভালো বন্ধু হয়ে যাব। রাহুলের কথায় তিশা হাসি আর হাসতে হাসতে বলল, ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, তুমিও তোমার বান্ধবী নাচবে। তার জন্য অবশ্য তোমাদের টাকা দেওয়া হবে। কাল সকালেই তোমাদেরকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হবে। কোনো অসুবিধে নেই তো? অসুবিধা হবে কেন? আমার তো নাচতে ভালোই লাগে। রাত্রি 12টা প্রোগ্রাম শেষ করে তিশা ও তার বান্ধবী বাড়ি ফিরে আসে। তিশাকে দেখি বর্ষা খুব রেগে যায় আর তিশাকে উদ্দেশ্য করে বলল, তুই কোথায় গিয়েছিলিস? এত রাতে বাড়ি ফিরছিস? জানিস আপু, আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি খুব সুন্দর নেচেছি। ওরা আমার প্রশংসা করেছে, তার জন্য আমাকে টাকা দিয়েছে। আর তোকে কষ্ট করতে হবে না, এবার থেকে আমিও রোজগার করব। ওরা বলেছে মাঝে মাঝে আমরা এইসব প্রোগ্রামে নাচ করব। বর্ষা রেগে গিয়ে কিছু বলতে যাবে কি, তার মা আমিনা বেগম বর্ষাকে ইশারায় চুপ করতে বলে। বর্ষা মায়ের কথায় তিশাকে কিছু বলে না। তার পরের দিন আকাশকে ফোন করে বর্ষা আর রেগে গিয়ে বলে, তখন তো অনেক কিছুই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই করব ওই করব, কাজের কাজ তো কিছুই করলেন না। এলাকায় শুধু অকাজ করে বেড়াচ্ছেন। যেখানে এনজিও করার কথা ছিল সেখানে এখন মদের বার হয়েছে। জল নিকাশের ব্যবস্থা দূরে যাক, জল জমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বস্তির পাকা বাড়ি করে দেওয়ার কথা ছিল, সে তো হলোই না। বস্তি ভেঙে এখানে বড় ফ্ল্যাট বাড়ি হওয়ার কথা হচ্ছে।
আপনি এসব করার জন্য মন্ত্রী হয়েছেন, আর আপনি পঙ্গু বলে লোক আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছিল, তাদের বিশ্বাস হয়েছিল আপনি কাজ করবেন, কিন্তু না, আপনি কিছুই করলেন না। তার উপর আপনার লোকেরা ছোট ছোট মেয়েগুলোর মাথাগুলো চিবিয়ে খাচ্ছে। এইভাবে চলতে থাকলে এলাকার মানুষ আপনাকে কখনো ক্ষমা করবে না। পরের বার ইলেকশনে আপনাকে আর ভোট দেবে না, আর আপনি আমাকে ফোন করবেন না। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি একটা বাজে লোক। বর্ষার কথা আকাশ কিছু বুঝতে পারে না। সে বর্ষাকে বলে, তুমি কি সব বলছো? আমি তো তোমার কথা বুঝতে পারছি না। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করছি না মানে? আমি তো এলাকার জন্য টাকা মঞ্জুর করে দিয়েছি, আমার লোকেরা ওখানে কাজ করছে, আর তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? উল্টোপাল্টা কিচ্ছু বলিনি, ভালো করে খবর নিন, তাহলে জানতে পারবেন আপনার ছেলেরা কি কাজ করছে। কথাটা বলে বর্ষা ফোন কেটে দেয়, আকাশকে কিছু বলার সুযোগ না দিয়ে। আকাশ পুনরায় ফোন করলে ফোনের সুইচ অফ দেখায়। আকাশ খুব রেগে যায় আর মনে মনে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপমান করছো। আমি তো জানতাম তুমি ভালো মেয়ে, কিন্তু আমি একজন মন্ত্রী, ন্যূনতম সম্মানও তুমি দিলে না। তোমার এত অহংকার। তারপর আকাশ রাহুলকে ফোন করে আকাশের ফোন পেয়ে রাহুল বলে, হ্যাঁ ভাইয়া, তুমি না ফোন করলেও আজকালের মধ্যে আমি তোমায় ফোন করতাম। কেন, কিছু সমস্যা? ভাইয়া, ওই বর্ষা বলে মেয়েটা ভালো নয়। তোমার বন্ধু ডক্টর সাজিদ আহমেদের সাথে ও রিলেশনে আছি। ওর মাকে দেখাশোনা করে, কিন্তু আমি দেখেছি দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। কিছুদিন আগে একটা হোটেল থেকে দুজনে বের হচ্ছিল। যদি বিশ্বাস না করো তাহলে আমি প্রমাণ তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এমনকি তোমার সেক্রেটারি মজিদ দেখেছে, আমরা দুজনেই তখন ছিলাম। তারপর রাহুল সেদিন বর্ষা সাজিদের গাড়ি করে বাড়ি ফিরেছিল। তার কিছু ছবি আকাশকে পাঠায়। আকাশ ছবিগুলো দেখে খুব কষ্ট পায় আর বলে, আমি তোমাকে খুব ভালোবাসতাম বর্ষা, কিন্তু তুমি কি করলে? আমি প্রতিবন্ধী বলে আমাকে ছেড়ে ওই ডাক্তারের হাত ধরলে, আর ওর বিয়ে ঠিক হয়ে আছে। ও কখনোই তোমাকে বিয়ে করবে না, ও শুধু তোমাকে নিয়ে মজা করবে। তুমি কেন বুঝতে পারছো না? এদিকে অনু ডক্টর সাজিদ আহমেদকে ফোন করছে, কিন্তু সে ফোন তুলছে না। অনু খুব বিরক্ত হয়। ইদানিং অনু লক্ষ্য করেছে সাজিদ ওকে ইগনোর করছে। ও বুঝতে পারছে, কারণ অনুকে কিছুদিন আগে একটা অপরিচিত নাম্বার থেকে কেউ ফোন করে, বলে সাজিদের বাড়িতে একটা মেয়ে আয়ার কাজ করে। সাজিদ খুব পছন্দ করে তাকে। সাজিদের সুপারিশে মেয়েটা তার মাকে দেখাশোনা করে। অনু যখন এসব চিন্তা করছে, ঠিক তখনই আকাশের ফোন আসে। অনু ফোন রিসিভ করে আর বলে, হ্যাঁ ভাইয়া বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমি ভালো নেই ভাইয়া। কেন, কি হয়েছে? আমার বন্ধু এক নম্বরই শয়তান, আমাকে ছেড়ে বাড়ির কাজের মেয়ের সাথে লটর পটর করছে। তবে আমি ওকে ছাড়বো না, আমি খুন করে দেব। আর ওই মেয়েটার কি অবস্থা করি তুমি আমাকে দেখে নিও। আকাশ বুঝতে পারে তাহলে রাহুল তাকে মিথ্যে কথা বলেনি। রাহুল যা বলেছে অনু তো একই কথা বলছে, এমনকি তার সেক্রেটারি মজিদের একই কথা বলছে। তার এলাকার ছেলে রাজু, সে তো ওদের দুজনকে দেখেছে। এতগুলো লোক তা মিথ্যা কথা বলতে পারে না। আকাশ অনুকে বলল, অনু, তুই মন খারাপ করিস না, আমি কিছুদিন পর ওখানে ফিরে যাচ্ছি। তারপর আমি সাজিদের সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে বর্ষা এলাকায় যা কিছু করছে তার প্রতিবাদ করতে থাকে। পুরো বস্তি ভাঙচুরের জন্য প্রমোটার আসে। এলাকার লোক বর্ষার সাথে প্রতিবাদ করে। রাহুল বলে, আপনারা শুধু শুধু অশান্তি করছেন। এই বস্তি ভেঙে বড় বিল্ডিং তৈরি হবে, প্রত্যেকে একটা করে ফ্ল্যাট দেওয়া হবে, যেখানে দুটো রুম থাকবে। আপনার কষ্ট করতে হবে না, আপনাদের সুবিধার জন্য আমরাই কাজ করছি। সাথে সাথে বর্ষা প্রতিবাদ করে আর এলাকার লোকেরা বর্ষাকে সঙ্গ দেয়। বর্ষা বলে, আমাদের বস্তি যেমন আছে তেমন থাকবে, এখানে কোনো রকম ফ্ল্যাট তৈরি করা যাবে না, আমাদের দরকার নেই ফ্ল্যাটে থাকার। প্রমোটার হাসান তালুকদার রাহুলকে বলে, আপনারা যে বললেন সব ব্যবস্থা করা আছে, কিন্তু কি ব্যবস্থা করা আছে? আমরা চলে যাচ্ছি, সব কিছু ঠিক করে তবে আমাকে জানাবেন।
সেদিন রাতে আকাশ ফিরে আসে। আকাশকে রাহুল, মজিদ ও রাজু তিনজনেই বর্ষার বিরুদ্ধে নানা রকম কথা শোনায়। আকাশ বর্ষার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। তখন রাত 9টা বাজে। বর্ষা সেই সবে এসে খেতে বসেছে। সামনে আকাশকে দেখে বর্ষা বলল, কি ব্যাপার, এত রাতে আপনি এখানে? কেন আসতে নেই, শুধু ডাক্তার সাজিদ আহমেদই আসবে আর আমি এলে দোষ? আকাশের কথায় বর্ষা অবাক হয়ে যায় আর সে বলে, আপনি কী সব উল্টোপাল্টা কথা বলছেন? ডক্টর সাজিদ আহমেদ আসবে মানে? উনি তো কখনো আমাদের এখানে আসেননি। শুধু একবার রাত হয়ে গিয়েছিল আর বৃষ্টি হচ্ছিল বলে উনি আমাকে ওনার গাড়ি করে পৌঁছে দিয়েছিলেন। আর কিছু নয়? আর কি হবে? আকাশের অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু বর্ষার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সে কিছু বলতে পারল না। তারপর আকাশ বলল, ঠিক আছে, এবার থেকে আমি এখানেই থাকবো, আর কি কি হচ্ছে তার সব খবর আমি নেব। তারপর তার ব্যবস্থা হবে, কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে। আকাশের প্রতি এলাকার প্রত্যেকটা মানুষের রাগ হয়। আকাশ তার সেক্রেটারিকে বলে এলাকায় একটা মিটিংয়ের আয়োজন করে, কিন্তু সেই মিটিংয়ে এলাকার কোনো লোক আসে না। তারা আকাশকে বয়কট করে। আকাশ বুঝতে পারে না, সে তো কাজ শুরু করে দিয়েছে, অথচ এলাকার লোক কেন কেউ এলো না তার মিটিংয়ে। আকাশ বাড়িতে বসে নানা রকম চিন্তা করছে। এত করেও যদি মানুষের মন না পাওয়া যায়, তাহলে আর সে কি করতে পারে। ঠিক সেই সময় তার ছোট মামা তার সাথে দেখা করতে আসে আর আকাশকে বলল, আকাশ, তোকে আমি রাজনীতিতে আসতে বলেছিলাম, মানুষের জন্য কাজ করতে, আর তুই এসব কি শুরু করছিস? মামার কথা আকাশ কিছু বুঝতে পারে না। সে বলে, মামা, তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুই তো বলেছিস তোর দীর্ঘদিনের স্বপ্ন এনজিও খোলার, যেখানে বিনামূল্যে ছেলেমেয়েদের হাতের কাজের ট্রেনিং দেওয়াবি, যাতে ওরা নিজেরা স্বাবলম্বী হতে পারে। কিন্তু তুই কি করলি? আরে তুই হ্যান্ডিক্যাপ বলে এলাকার লোক তোকে কত ভালোবাসতেন জানিস? প্রত্যেকটা লোক তোকে বিশ্বাস করেছিল, তাই তো তোকে উজাড় করে ভোট দিয়েছিল। কিন্তু তুই কথা রাখতে পারিসনি। তুই তো তোর প্রতিশ্রুতি রক্ষা করতে পারিসনি, উল্টে এলাকার মেয়েদের অসম্মান করছিস। ছোট ছোট মেয়েগুলো কি করছে? তাদেরকে নাচ শেখাচ্ছিস যাতে হোটেলে ওরা নাচতে পারে আর লোকেদের মনোরঞ্জন করে টাকা রোজগার করতে পারে। মামার কথা শুনে আকাশের মাথায় বাজ ভেঙে পড়ে। সে তার মামাকে বলল, তুমি কি বলছো মামা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কিছু জানিস না। তুই কোথায় দায়িত্ব দিয়েছিস? তোর এই সৎ ভাই রাহুল, তোর সেক্রেটারি মজিদ খান আর এলাকার মোস্তার রাজুকে তোর অগোচরে ওরা দুর্নীতি করে বেড়াচ্ছে আর এলাকার লোকের সামনে তোকে মিথ্যাবাদী প্রমাণ করছে। তারপর তার ছোট মামা মাহমুদ খান আকাশকে সমস্ত ঘটনা খুলে বলে আর বলল, তুই শক্ত হ, মানুষকে বিশ্বাস করবি না। এটা রাজনীতির ময়দান, এখানে খুব শক্ত হয়ে থাকতে হবে তোকে। একটুখানি এদিক ওদিক হয়েছিস তো লোক সুযোগ নেবে। এগুলো সময় আছে, তুই এমন কিছু কাজ কর এলাকার লোক যাতে পরবর্তীকালে তোকে আবার নির্বাচন করে। এইভাবে তুই তোর ভুল সংশোধন কর। আমার দীর্ঘ রাজনীতির জীবনে এতটুকু কলঙ্কিত হয়নি, আর তুই আমার নিজের রক্ত। এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে, এলাকার মানুষজন আমাকে এই কথাগুলো জানিয়েছে। তুই স্টেপ নে, আর আমি তোর সাথে আছি আকাশ। আর একটা কথা, ওই বর্ষাও খুব ভালো মেয়ে, আমি জানি তুই ওকে পছন্দ করিস, তবে মেয়েটা খারাপ নয়। তুই শুধু শুধু ওকে ভুল ভাবছিস। সাজিদ মেয়েটাকে স্নেহ করে, মেয়েটা কঠোর পরিশ্রম করে, ওর পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। কারো কথা শুনে ওকে অপমান করিস না। আমি অনুর সাথে কথা বলছি। অনু সাজিদকে ভুল ভেবেছিল, এখন ওদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। সামনের মাসে ওদের বিয়ে হবে। তাই বলছি তুই আর দেরি করিস না। তোর শরীর প্রতিবন্ধী, কিন্তু মন তো নয়। তুই মনের জোরে এগিয়ে যা, আর বর্ষার কাছে ক্ষমা চেয়ে নিবি। তোর কর্মকাণ্ডে তুই ওকে সামিল করবি। যদি দরকার পড়ে আমি ওর পরিবারের সাথে কথা বলবো। এতক্ষণ মামার কথাগুলো মন দিয়ে শুনলে আকাশ। তারপর বলল, মামা, এত কিছু ঘটে গেল আমি জানি না। তুমি বিশ্বাস করো, আমি দিল্লিতে ছিলাম,
আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি আমার দপ্তর থেকে স্যাংশন করেছিলাম, ওরা সেসব কাজ না করে এসব করছে। তবে আমি আর বসে থাকবো না, ওরা আমাকে দুর্বল ভেবেছে আর তার সুযোগ নিতে চাইছে। আমিও দেখে নিব, আমি প্রতিবন্ধী হতে পারি কিন্তু আমি দুর্বল নই। তারপর আকাশ তিনজনকে ডেকে পাঠায় আর বলে, আমি এলাকার কাজের জন্য আমার দপ্তর থেকে আমি যে টাকা মঞ্জুর করেছিলাম তার হিসাব চাই, আর তা 1 সপ্তাহের মধ্যে না হলে তোদের প্রত্যেককে আমি জেল খাটাবো। টাকা নয়ছয় করার মজা টের পাবি, বুঝেছিস? আমি এলাকার উন্নয়নের জন্য টাকা দিয়েছি আর তোরা কি করেছিস? তারপর আবার আমার নামে মিথ্যা কথা দিচ্ছিস। ছি, আমি ভাবতে পারিনি। তবে বিশ্বাসঘাতক, আমি অন্ধের মতন তোদের বিশ্বাস করেছিলাম। আমি ভাবতে পারিনি তোরা বিশ্বাসঘাতক, আমি অন্ধের মতন তোদের বিশ্বাস করেছিলাম। এবার দেখ আমি কি করি তোদের সাথে। আকাশের কথায় ওরা তিনজনে ভয় পেয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে ওরা কোনো হিসেব দিতে পারে না। আকাশ পুলিশের কাছে অভিযোগ করে, তিনজনকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ রাহুলকে ধরে নিয়ে গেছে শুনে তার নেহা বেগম তার স্বামী সায়ন চৌধুরীকে বলে, দেখেছো আকাশের কাণ্ড? নিজের ভাইয়ের হয়ে তাতেও দেখলো না, ছেলেটাকে পুলিশের হাতে ধরিয়ে দিল। তোমার ছেলে যা কাজ করেছে সেটা কি ঠিক করেছে? আমি তো বলবো আকাশ ঠিক করেছে। রাহুলকে বিশ্বাস করা আকাশের উচিত হয়নি। আজকে রাহুলের জন্য আকাশের কত অপমান সহ্য করতে হচ্ছে। আমি এত কিছু জানি না। তুমি আকাশের সাথে দেখা করো আর রাহুলকে যেন ছেড়ে দেয় তার ব্যবস্থা করো। এই অনুরোধ তুমি রাগ করবে না। আমার সেদিন মত ছিল না রাহুল আকাশের কাছে কাজ করুক, কারণ আমি জানতাম রাহুল মোটেই ভালো ছেলে নয়। তাই আমি কখনো রাহুলের জন্য আকাশের সাথে কথা বলতে পারবো না। স্বামীর কথা শুনে নেহা বেগম রেগে যায় আর বলে, ঠিক আছে, তোমায় কথা বলতে হবে না, আমি আকাশের সাথে দেখা করব। আমার ছেলে যতটাই আমার, তুমিও শুধু জন্ম দিতেই শিখেছো, দায়িত্ব তো কখনোই পালন করনি। আমি তোমায় বলেছিলাম রাহুলকে আকাশের কাছে পাঠাতে হবে না, আমার ব্যবসা দেখাশোনা করুক, কিন্তু সেটা আর করলে না। কোথায় বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকলো আর তুমি টাকার লোভ দেখিয়ে আকাশের কাছে পাঠিয়ে দিলে। আর আকাশ ওকে বিশ্বাস করলো আর যা সর্বনাশ তাই করে ফেললো। ছেলেটা জেলে পড়ে আছে, তোমার তো খুব ভালো লাগছে, তুমি তো এটাই চাইছিলে। উল্টোপাল্টা কথা বলবে না, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কথাটা বলে সাইমন চৌধুরী চলে যায় আর নেহা বেগম রাগে ফুঁসতে থাকে। আজকে নেহা বেগম আকাশের সাথে দেখা করতে এসেছে। আকাশ নেহা বেগমকে দেখে বলে, মা তুমি এখানে? তুমি আমায় মা বলে একদম ডাকিস না তুই। আমি যদি তোর মা হতাম তাহলে তুই তোর ভাইয়ের সাথে এমন কাজ করতে পারতিস? মা, আমার যখন 7 বছর বয়স তখন থেকে আমি মা বলে তোমাকে ডেকেছি, তাই তোমার আপত্তি সত্ত্বেও আমি তোমাকে মা বলেই ডাকবো। আর তুমি বলেছিলে রাহুলের কথায়, রাহুল যেটা করেছে খুব অন্যায় কাজ করেছে, ওকে শাস্তি দেওয়া দরকার ছিল। জনগণের উন্নয়নের টাকা তা নিয়ে ওরা যা ইচ্ছে তাই করেছে, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি আমার দপ্তর থেকে এলাকার উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করেছিলাম আর রাহুলকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু ও কী করলো? আমার বিশ্বাসের সম্মান দিল না। ওই টাকা নিয়ে ও বাজে কাজ করেছে, এলাকার ছোট ছোট মেয়েদের নানা রকম লোভনীয় প্রস্তাব দিয়েছে। এটা কি করে মেনে নেব বলো? তোমার ছেলে বলে তুমি এই কথা বলছো, আর যদি আমি এই কাজ করতাম তুমি কি মেনে নিতে পারতে? বলো না মা। আকাশের কথা শুনে নেহা বেগম মাথা হেট করে নেয়। সেটা দেখে আকাশ বলে, মা তুমি তোমার ছেলের কাছে মাথা নত করো না, তুমি তো কোনো অপরাধ করনি, রাহুল করেছে, ওর শাস্তির দরকার আছে। ও যদি ভুল বুঝতে পারে, নিজেকে সংশোধন করে নেয়, আমি পরে ওকে আবার সুযোগ দেব, তুমি বিশ্বাস করো। আকাশের কথা শুনে নেহা বেগমের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তারপর সে কাঁদতে কাঁদতে বলে, আমি জানি তুই আবার ভাইকে ফিরিয়ে আনবি, তুই ওকে আবার সুযোগ দিবি। আমি চাই রাহুলকে তুই তোর মতো শিক্ষা দিয়ে বড় করে তোল, ও যেন একদিন তোর মতো সমাজের মানুষের জন্য কিছু করতে পারে। তোর মায়ের শিক্ষা ভালো ছিল, তোর মামা বাড়ির বংশ ভালো, তুই ভালো বাবার সন্তান, তাই তুই এত ভালো হতে পেরেছিস।
হয়তো আমি কিছু ভুল করেছি, তাই রাহুলকে ভালো করে মানুষ করতে পারিনি। তোর আমার প্রতি আমার বিশ্বাস আছে, তুই পারবি। আকাশ এলাকার প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চায়। সে আবার নতুন করে তার সেক্রেটারি নিয়োগ করে নিজে দাঁড়িয়ে থেকে এলাকার উন্নয়নে সাহায্য করে। প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে, কার কী সমস্যা মন দিয়ে শোনে এবং তার সমাধান করার চেষ্টাও করে। এলাকার প্রত্যেকটা মানুষ আকাশের এই কাজে খুব খুশি হয়। তারা ভুল বুঝতে পারে যে তারা সঠিক লোককে নির্বাচিত করেছে। দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়, আবার ইলেকশন এসে যায়। আকাশকে আবার টিকিট দেওয়া হয়, সে ভোটে দাঁড়ায়, এলাকার লোক তাকে বিপুল ভোটে জয়ী করে। দ্বিতীয়বারের জন্য সে আবার মন্ত্রী হয়। আপু, আমি ভুল করেছি, ওই ভাইয়াটার কথা শোনা আমার উচিত হয়নি। আমি এবার থেকে মন দিয়ে পড়াশুনো করব, আর খারাপ কাজ করব না। আমি ছোট, বুঝতে পারিনি, তাই ভুল হয়ে গেছে। ছোট বোনের কথা শুনে বর্ষা হাসলো আর বলল, তুই ছোট তাই ভুল করেছিস। টাকা অনেকভাবে রোজগার করা যায়, কেউ সৎ পথে করে, কেউ অসৎ পথে। কিন্তু তোকে দেখতে হবে তুই কোন পথে ইনকাম করবি, ওটা সম্পূর্ণ তোর নিজের ব্যাপার। তুই যে ভুলটা বুঝতে পেরেছিস এতেই অনেক। এবার মন দিয়ে পড়াশোনা কর, আর ওখানে যে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং শেখানো হচ্ছে তুই ভর্তি হয়ে যাবি। সে তোকে বলতে হবে না, আকাশ জিজুর সাথে আমার কথা হয়ে গেছে। তিশার মুখ থেকে জিজু ডাক শুনে বর্ষা বলল, আকাশ স্যার কবে থেকে আবার তোর জিজু হলো? হয়নি, তবে হবে খুব তাড়াতাড়ি। আমি জানি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ চৌধুরী তোকে ভালোবাসে, আর তুইও ওনাকে পছন্দ করিস। এটা এলাকার কম বেশি সকলেই জানে। তবে আমার কোনো সমস্যা নেই, আমার তো ভাইয়াকে ভালোই লাগে। উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। ও অনেক বড় মন্ত্রী, কত নাম ডাক, আর আমি বস্তিতে থাকি। ও কেন জেনে শুনে আমার মতো মেয়েকে বিয়ে করবে? কি আছে আমার? আমি অত জানি না, ভাইয়াকে আমার পছন্দ হয়েছে, আমি ওনাকে জিজু বানাবো, সে যেভাবেই হোক। পাগলামি বন্ধ কর আর পড়াশোনায় মন দে। আজকে আকাশ সাজিদ আহমেদের সাথে দেখা করে আর বলে, দেখ সাজিদ, ওরা তোর নামে আমাকে উল্টোপাল্টা কথা বলছিল, যার ফলে আমি তোকে ভুল বুঝেছি। আকাশের কথা শুনে সাজিদ আহমেদ হাসলো আর বলল, আমি জানি তো, তবে শুধু তোকে নয়, অনুকে ফোন করে উল্টাপাল্টা কথা বলেছে, ও আমায় ভুল বুঝেছে। দেখ বর্ষা খুব ভালো মেয়ে, কত আর বয়স বল, এ বয়সে কত দায়িত্ব, আন্তরিকতার সাথে ও সেবা করে। আমি ডাক্তার, আমার চোখে কখনো মিথ্যা হতে পারে না। আমি মেয়েটাকে স্নেহ করি, তাই তো মায়ের দায়িত্ব ওকে দিয়েছি। নেগেটিভভাবে নিবি না, ও সত্যি একটা ভালো মনের মানুষ। ওর পরিবারের জন্য সে লড়াই করছে, তাতে আমি সম্মান করি। আমি জানি তুই ওকে ভালোবাসিস আর ও তোকে পছন্দ করে। তুই কি করে জানলি? ও তোকে কিছু বলেছে? বুঝতে পারি, ওর চোখে তোর প্রতি ভালোবাসা দেখেছি। তোর কথা বললেই ওই মনোযোগ দিয়ে শোনে। তুই এক কাজ কর, তোর মাকে পাঠা ওর বাবা মার কাছে। আমার মনে হয় না পুরো আপত্তি করবে, আর তুই আলাদাভাবে বর্ষার সাথে কথা বলতে পারিস। মেয়েটা ভালো রে, বস্তির পরিবেশে ওকে ঠিক মানায় না, কিন্তু ভাগ্যকে কে আর আটকিয়ে রাখে বল। তাই বলছি তুই ওকে বিয়ে কর আর ভালো একটা ভবিষ্যৎ দে। ও তোর উপযুক্ত সহধর্মিণী হবে। তুই দেখিস একদিন আমার কথা মিলিয়ে নিবি। তারপর একদিন আকাশের ছোট মামা বর্ষাদের বাড়িতে যায়, তার বাবা মার সাথে কথা বলে। তারা সব কিছু নিয়ে সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়। আকাশের মামা বর্ষার সাথে কথা বলল, তুমি জানো কি আকাশ তোমাকে পছন্দ করে? এ ব্যাপারে তোমার কি মত? আমি কি বলবো? কি বললো মানে? তোমার বাবা মা তোমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে, এবার তো যা বলা তুমি বলবে। তুমি যদি হ্যাঁ বলো তবে কথা এগোবে, আর যদি না বলো তাহলে কথা এখানেই শেষ হয়ে যাবে। আকাশ পঙ্গু হতে পারে, কিন্তু ওর মতো মেধাবী ছেলে একটাও পাবে না। ও ছোট থেকে পঙ্গু ছিল না, একটা অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে। আকাশের মামার কথা শেষ হওয়ার সাথে বর্ষা বলল, ওইভাবে বলবেন না, আমি কখনো ওকে খারাপ চোখে দেখিনি। আর পঙ্গু, এসব কি বলছেন আপনি? বর্ষার কথা শুনে আকাশের মামা হাসলো আর বলল, তাহলে আমি বিয়ের দিন ঠিক করি। রাতের বেলা আকাশ ফোন করে বর্ষাকে আর বলল, তারপর ম্যাডাম, আমার ঘরণী হওয়ার জন্য তৈরি হয়ে আছে তো?
কথা তো হয়ে গেছে, যা বলার আপনার মামাকে তো বলে দিয়েছি। এই আপনি নয়, একবারে তুমি বলা অভ্যাস করো। বুঝেছো আমার কথা? আমি তোমার হাত ধরে অনেকটা পথ চলতে চাই। তোমার এই প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে কখনো চলে যাবে না তো? এসব বাজে কথা বলা বন্ধ করুন, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আকাশ বুঝতে পারে বর্ষা রেগে যাচ্ছে, তাই সে বলল, ওকে ম্যাডাম, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।